সব ভালোবাসা শুরু হয় না বড় কোনো মুহূর্ত দিয়ে, কিছু ভালোবাসা ধীরে ধীরে অজান্তেই হৃদয়ে জায়গা করে নেয়। নি আর ফাংয়ের এই গল্পটাও ঠিক তেমনই। না আছে জোর করে বলা ভালোবাসা, না আছে কোনো বড় প্রতিশ্রুতি, তবুও কোথাও একটা অদৃশ্য টান যা বারবার তাদেরকে কাছাকাছি নিয়ে আসে। একজন নিজের স্বপ্নের পেছনে ছুটছে, তো আরেকজন নিঃশব্দে তার পাশে দাঁড়িয়ে থাকতে চায়। জীবন কখনো সহজ হয় না, ভুল বোঝাবুঝি, দূরত্ব, সময় সব কিছুই আসে মাঝখানে। তবুও কিছু সম্পর্ক থাকে যা কখনোই ভাঙে না, কারণ সেটা শুধু ভালো লাগা নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। এটা সেই ভালোবাসার গল্প যা বলা হয় না, কিন্তু অনুভব করা যায়। সো হ্যালো বন্ধুরা, আমি আছি মাহি। আবারও চলে এসেছি তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ধীরে ধীরে ঢুকে যাই এক সুন্দর হৃদয়ছোঁয়া ভালোবাসার গল্পে। আমাদের ড্রামা শুরু হয় 1970 সালে নি নামের একটি মেয়েকে দিয়ে। নি তখন যায় নিজের কাজের ফ্যাক্টরির বাস্কেটবল টিমকে চিয়ার করতে। ফ্যাক্টরিগুলোর মধ্যে এখানে একটি টুর্নামেন্ট হচ্ছিল। নি খুবই উৎসাহ নিয়ে নিজের টিমকে চিয়ার করে, আর এর কারণ হলো টিমের যে সেরা খেলোয়াড় ফ্যাং, সে হচ্ছে ফ্যাক্টরির ম্যানেজার শোয়ের ছেলে। স্বাভাবিকভাবেই ফ্যাং দুর্দান্ত খেলে এবং নিজের টিমকে জিতিয়ে দেয়। এরপর নি মাঠে নামে এবং তাকে একটি তোয়ালে দেয় ঘাম মোছার জন্য। আর তখনই ফ্যাং প্রথম দেখাতেই নির প্রেমে পড়ে যায়। কিন্তু দাঁড়াও, ফ্যাং কিন্তু আমাদের গল্পের নায়ক না। ওই সময়ে দেখা যায় অন্য এক জায়গায় আরেকটা ছেলে ট্রেনে করেই শহরে আসছে, যেখানে আমাদের নায়িকা নি থাকে। তো ছেলেটার নাম হচ্ছে ফাং, যে খুবই ট্যালেন্টেড, বিশেষ করে আঁকাআঁকিতে। ফাং তখন ট্রেনে বসে আশেপাশের মানুষদের ছবি এঁকে তাদেরকে খুশি করে দেয়। এদিকে নিয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নি যে কোনোভাবেই ম্যানেজার শোয়ের বিশ্বস্ত হতে চায়, যাতে করে ম্যানেজার শো নিকে সুপারিশ করে আর ফ্যাক্টরি স্কলারশিপে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দেয়। তবে এটা নিয়ে 4 নম্বর বছর যে নি ম্যানেজার শোকে মানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও কিছুই সফল হয় না। এইবারও শো নিকে বলে, তুমি ফ্যাক্টরির কাজে আরও একটু ভালো করার চেষ্টা করো, আমি তোমার জন্য পরের বার সুপারিশ করব। তখন তারা কথা বলার সময় লিন নামের একটা মেয়ে সেখানে ঢুকে পড়ে। আমরা জানতে পারি লিনও একই ফ্যাক্টরির মেয়ে এবং সে ইতোমধ্যেই ফ্যাক্টরি স্কলারশিপে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তাই শো তখন লিনকে বলে নিকে বুঝিয়ে দিতে কি করলে নিয়ে এই স্কলারশিপ পেতে পারে। লিন তখন বলে শুধু কাজ ভালো করলেই হবে না, নিকে বিনয়ী হতে হবে, সবার প্রিয় হতে হবে, আর নিজের হাতের লেখা আবেদনপত্র দিতে হবে, যাতে কর্তৃপক্ষ বিশ্বাস করে যে নি সত্যিই সুযোগের যোগ্য। এরপর লিন নীল লেখা আবেদনপত্রগুলো পড়তে নেয়, কিন্তু লিন এগুলো ভুলভাবে পড়ে ফেলে। তখন নি তার ভুলগুলো ঠিক করে দেয়। এতে শো খুবই লজ্জিত হয় লিনের জন্য, কিন্তু লিন দ্রুত পরিস্থিতি সামলে নেয় আর উল্টো নির উপরে রাগ দেখায় এবং বলে, তোমার হাতের লেখা খুবই বিচ্ছিরি, এটাই প্রমাণ যে তুমি ইউনিভার্সিটিতে যাওয়ার যোগ্য না। নি প্রতিবাদ করে বলে, তুমি আমাকে বিচার করার কেউ না। কিন্তু শো তখন এই ঝগড়া থামিয়ে বলে, লিন ঠিকই বলছে, আর যদি তুমি কাউকে তোমাকে ঠিক না করতে দাও, তাহলে ইউনিভার্সিটিতে যাওয়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। এবার বেচারি নি কষ্ট পেয়ে বাড়ি ফিরে যায়। আমরা দেখি নির পরিবারের অবস্থা খুবই খারাপ, তারা খুব সাধারণ একটা জায়গায় থাকে। নির বাবা মা নির মুখ দেখে সব বুঝতে পারে। এবার নিকে এখানে ছেড়ে আমরা একটু ফাংয়ের কাছে যাই, যে মাত্রই শহরে ফিরে এসেছে। এই শহরে ফাং ছোট থেকে বড় হয়েছে। কিছু কারণে ও 6 বছর আগে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। নিজের পুরনো বাড়িতে গিয়ে ফাং পুরনো দিনের কিছু হৃদয় বিদারক স্মৃতির কথা মনে করে, যে কিভাবে সরকারের লোকেরা ওর বাবা মাকে গ্রেপ্তার করেছিল এবং রিহাব সেন্টারে পাঠিয়েছিল। কারণ তখন চায়নায় এমন নিয়ম ছিল যে কারো চিন্তাধারা যদি গভর্নমেন্টের সাথে না যায়, মানে গভর্নমেন্টের বিরুদ্ধে যায়, তাকে সঙ্গে সঙ্গে রিহাবে পাঠানো হতো। মানে স্বৈরাচার সরকার ছিল আর কি। শুধু এখানেই না, ফাংয়ের দাদি যে ওর সব থেকে কাছের মানুষ ছিল, সেও মারা যায়। ফাংয়ের একটা বড় বোনও ছিল, সেও ওকে ছেড়ে চলে যায়। এভাবেই ফাং একেবারে একা হয়ে যায়। যাই হোক, এরপর ফাং কাছের একটা হোটেলে রাতটা কাটাতে যায়, কিন্তু জানতে পারে রুমের ভাড়া অনেক বেশি আর ওর কাছে এত টাকাও নেই।
তাই ফাং সিদ্ধান্ত নেয় একটা পাবলিক বাথরুমে রাত কাটাবে। এবার ফাং ওখানে গিয়ে পানির নিচে লুকিয়ে থাকে যতক্ষণ না দায়িত্বে থাকা লোকটা নিশ্চিত হয় যে ভেতরে কেউ নেই। তারপর বাথরুমটা বন্ধ করে দেয়। আর সত্যি তাই হয়। ফাং তখন বাথরুমের ভেতরে একটা বেডে শুয়ে পড়ে আর নিজের একটা খাতা বের করে, এবং এখান থেকে আমরা জানতে পারি ফাং ড্রয়িং করতে পারে অনেক সুন্দর। এদিকে ওই খাতার ভেতরে ফাং কিছু টাকা লুকিয়ে রেখেছিল, আর ফাং সেই টাকা খরচ করতে চায় না। আমরা আরও জানতে পারি এই টাকাটা ফাং নিজের ছোটবেলার ভালোবাসার থেকে নিয়েছিল। গ্রামে যাওয়ার আগে সে এই টাকা ধার নিয়েছিল, পরে ফিরে এসে ফেরত দেওয়ার জন্য। আর টুইস্ট হলো, ফাংয়ের এই ছোটবেলার ভালোবাসা আর কেউ নয়, বরং আমাদের নি। তখনই হঠাৎ বাথরুমের দায়িত্বে থাকা লোকটা ওর কাছে চলে আসে আর বলে, আমি আগেই জানতাম যে তুমি এখানেই আছো, তবে এখন তোমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে কর্তৃপক্ষ জানতে পারলে আমার ক্ষতি হতে পারে। ফাং এতে তার কাছে ক্ষমা চায় আর নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়। হঠাৎ করেই তখন বাইরে ভারী বৃষ্টি শুরু হয় আর একটা ভয়ঙ্কর ঝড় ওঠে। এদিকে ফাংয়ের থাকার কোনো জায়গা না থাকায় ও রাস্তায় থাকতেই বাধ্য হয়। হঠাৎ ফাং কারো চিৎকারের আওয়াজে জেগে ওঠে। আসলে ঝড়ের কারণে অনেকের বাড়ি ভেঙে পড়েছে। আমরা জানতে পারি এই ভেঙে পড়া বাড়িগুলো সেই এলাকায় যেখানে নি থাকে। তখন ফাং এক মুহূর্ত না ভেবে দৌড়ে গিয়ে সবাইকে সাহায্য করতে শুরু করে। ফাং দুইটা পরিবারকে বাঁচায় আর একটা শিশুকেও, যার উপরে একটা সিঁড়ি পড়তে যাচ্ছিল। আমরা দেখি লিনও ওই একই ভেঙে পড়া বাড়িগুলোর একটাতেই থাকে, আর লিন ভেতরে আটকে পড়েছিল। ফাং তখন দেয়াল ভেঙে ভেতরে ঢোকে আর অবাক হয়ে দেখে লিনের সাথে একজন ছেলেও আছে। আসলে ছেলেটি লিনের বয়ফ্রেন্ড, যার নাম ওয়াং। কিন্তু তখনকার নিয়ম অনুযায়ী বিয়ে ছাড়া একসাথে থাকা অনেক বড় একটা অপরাধ। তবে এটা নিয়ে ভাবার সময় এখন না। তাই ফাং লিনকে তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে বলে আর বলে, আমি তোমার বয়ফ্রেন্ডকে সাহায্য করব, কারণ একটা আলমারি ওয়াংয়ের পায়ের উপরে পড়ে ওয়াংকে আটকে রেখেছে। এতে লিন বাইরে দৌড়ে যায় সাহায্য আনতে, কিন্তু বাইরে গিয়েই লিন ভাবে যদিও কাউকে সাহায্যের জন্য ডাকে তাহলে ওর গোপন সম্পর্ক ফাঁস হয়ে যাবে, আর এতে করে লিন জেলে যেতে পারে। তাই লিন সিদ্ধান্ত বদলে ফেলে আর ওদেরকে একা ফেলেই চলে যায়। এদিকে ফাং কোনোভাবে আলমারিটা সরিয়ে ওয়াংকে বাঁচায় আর দুজনেই পালানোর চেষ্টা করে। কিন্তু বের হওয়ার সময় ওয়াং দেয়ালে ধাক্কা খায় আর হঠাৎ বাড়িটা ভেঙে পড়তে শুরু করে। ফাং ওয়াংকে বাঁচানোর জন্য ওয়াংকে বাইরে ঠেলে দেয়। ওয়াং বাইরে বেরিয়ে আসার পরে লিন তাকে বলে পালিয়ে যেতে, যেন কেউ ওয়াংকে না দেখতে পায়। তারপর লিন ভান করে যে সে ফাংয়ের জন্য চিন্তিত, যদিও আসলে লিন চাচ্ছিল ফাং মরে যাক, যাতে ওর গোপন প্রেমের বিষয়টা লুকিয়ে থাকে। যা হোক, এর পরের দিন পরিস্থিতি শান্ত হয়, ঝড়ও থেমে গেছে। সকালে পত্রিকা পড়ে ফাংয়ের বিষয়ে জানতে পারে যে ফাং এখন ন্যাশনাল হিরো হয়ে গেছে, সবাইকে ঝড়ের কবল থেকে বাঁচিয়ে। কিন্তু খারাপ খবর হলো, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ফাং এখন কোমায় আছে, হাসপাতালে ভর্তি। কেউ জানে না ও কবে জ্ঞান ফিরে পাবে। যেহেতু ফাং লিনকে বাঁচিয়েছে, তাই শো লিনকে বলে যেন সে হাসপাতালে গিয়ে ফাংয়ের দেখাশোনা করে, এতে করে তাদের ফ্যাক্টরি সুনাম বাড়বে। কিন্তু লিন আসলে ফাংয়ের কাছে যেতেই ভয় পাচ্ছিল, কারণ যদি ফাং জেগে ওঠে তাহলে লিনের বড় সমস্যা হবে। কিন্তু নি এই সুযোগটাকে কাজে লাগায় এবং শোকে বলে যে সেই ফাংয়ের দেখাশোনা করতে চায়। এটা শুনে শো খুশি হয়ে রাজি হয়। নি এর পরে ফাংকে দেখতে যায় আর দেখে ফাংয়ের অবস্থা খুবই খারাপ। কিন্তু যখন নি ফাংয়ের পুরো নাম জানতে পারে, তখন নি ওকে চিনতে পারে আর 6 বছর আগের কথা মনে করে, যখন ফাং সবসময় নির পাশে থাকতো আর নি ভুল করে কোনো না কোনো ঝামেলা করত, কারণ ভাগ্য সবসময় খারাপ ছিল। কিন্তু আসলে ফাং নিকে খুবই ভালোবাসতো আর শুধু নির কাছাকাছিই থাকতে চাইতো। এবার এটাই দ্বিতীয় কারণ হয়ে ওঠে যার জন্য নি ফাংয়ের যত্ন নিতে রাজি হয়। আর প্রথম কারণ ছিল নি ফাংয়ের যে ন্যাশনাল হিরো, এই পরিচয়টিকে কাজে লাগিয়ে ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেতে পারবে। পরের দিন একটি মেয়ে নির সাথে দেখা করতে আসে। দেখা যায় মেয়েটি নির খুবই ঘনিষ্ঠ বান্ধবী। আমরা জানতে পারি ওর নাম হচ্ছে মি, যে নির সবচেয়ে কাছের বান্ধবী এবং নির বড় ভাই টিং এর ফিয়ন্সে।
নি যখন মিকে বলে সে কিভাবে ফাংয়ের যত্ন নিচ্ছে স্কলারশিপ পাওয়ার জন্য, মি তখন ওকে উৎসাহ দেয় আর বলে তুমি কোনো ভুল কিছু করছো না, বরং এটা তোমাদের দুজনেরই লাভের ব্যাপার। এই কথা তখন নিকে আরও বেশি অনুপ্রাণিত করে। প্রতিদিন নি ফাংয়ের কাছে যায়, ফাংয়ের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে খেয়াল রাখে, হাত পা ম্যাসাজ করে দেয় যাতে ফাং দ্রুত জেগে ওঠে, আর দাড়ি বড় হয়ে গেলে সেটাও পর্যন্ত শেভ করে দেয়। এভাবেই অনেক দিন কেটে যায়, কিন্তু ফাং এখনও কোনো রেসপন্সই করছে না। একদিন এক নার্স নিকে বলে যে ফাংয়ের জন্য একজন ভিজিটর এসেছে। এতে নি গিয়ে তাকে জিজ্ঞেস করে আপনি কে? মেয়েটা উত্তর দেয় আমি লিং, ফাংয়ের গার্লফ্রেন্ড। এটা শুনে নি ভীষণ শক খায়, কারণ তাহলে এখন লিং ফাংয়ের দায়িত্ব নিয়ে নেবে আর নি নিজের লক্ষ্য পূরণ করতে পারবে না। এতদিনের সব কষ্ট বৃথা হয়ে যাবে। কিন্তু আরও বড় শখ আসে যখন লিং বলে আমি ফাংয়ের যত্ন নিতে পারবো না। লিং নিকে অনুরোধ করে যেন নি ফাংয়ের দেখাশোনা চালিয়ে যায়, কারণ লিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এবং এই সুযোগটা লিং হাতছাড়া করতে চায় না। লিংয়ের কথাগুলো খুবই স্বার্থপর শোনালেও নি ভিতরে ভিতরে খুশিই হয়, কারণ এতে ওর এখনও সুযোগ আছে ফাংয়ের পাশে থাকার। কিন্তু পরের দিন নি রেডিও থেকে জানতে পারে ফ্যাক্টরির ইউনিভার্সিটিতে স্কলারশিপের ফলাফল আগেই বের হয়ে গেছে। নি তখন গিয়ে দেখে সেই লিস্টে তার নাম নেই। এতে নি বুঝতে পারে শো ওকে ধোকা দিয়েছে, এবার ওকে স্কলারশিপ দেয়নি। নি তখন শোর কাছে গিয়ে বলে আমি তো এই স্কলারশিপের যোগ্য, তাহলে এবারও কেন আমাকে স্কলারশিপ দেওয়া হলো না? শো বলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফাংয়ের যত্ন নেওয়া, ইউনিভার্সিটির কথা পরের বছর ভাবো। এতে নি তখন অনেক কষ্ট পেয়ে ফাংয়ের কাছে ফিরে যায় আর অনেক কান্না করে, নিজের কষ্টের কথা বলে আর ফাংকে অনুরোধ করে বলে দয়া করে জেগে ওঠো, আমাকে এই অবস্থা থেকে বাঁচাও। আর সত্যি ফাং তখন জেগে ওঠে, যেন ফাং এতক্ষণ নির সব কথাই শুনছিল। এটা দেখে নি দৌড়ে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে বলে ফাং এখন ভালো অবস্থায় আছে, তার ব্রেনে রক্ত জমাট বেঁধেছিল যা এখন ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। তবে এখানে একটা সমস্যা হয় যেটা নি কল্পনাও করেনি। আসলে ফাং নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, কিছুই মনে করতে পারছে না। এরপরে দিন লিন শোকে নিয়ে ফাংকে দেখতে আসে। লিন তো খুশিতে উঠছে, কারণ সে জেনে গেছে ফাংয়ের স্মৃতি চলে গেছে। কিন্তু ফাং কারোর সাথেই কথা বলতে চায় না আর শুধু নি নামটাই বলে, কারণ যখন ও জ্ঞান ফিরে পেয়েছিল তখন প্রথম যাকে দেখেছিল সে ছিল নি। আর ফাং তখনই বুঝতে পেরেছিল পুরো সময়টা নি ওর পাশে ছিল যখন ও অচেতন ছিল। সো তখন নিকে ধন্যবাদ জানায় আর বলে এখন খবরের কাগজে আর কোনো বিষয় থাকবে না, শুধু নি আর ফাংয়ের গল্পই থাকবে। তবে যদি ফাংয়ের স্মৃতি ফিরে আসে আর সে পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে তুমিও তার মতো ন্যাশনাল হিরো হয়ে যাবে, আর তখন তুমি নিশ্চয়ই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এবার এই কথায় নির মনে আবারও আশা জেগে ওঠে। সেই মুহূর্ত থেকে নি সর্বোচ্চ চেষ্টা করতে থাকে ফাংয়ের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে। নি ফাংকে গাজর খাওয়ায় যেন ওর স্মৃতিশক্তি ভালো হয়, এমনকি খুব কম সম্ভাবনা থাকলেও নি কোনো সুযোগই হাতছাড়া করে না। একবার তো নি ঝড়ের ঘটনাটা আবারও অভিনয় করে দেখায়, যেভাবে ফাং সবার জীবন বাঁচিয়েছিল আর নিজের স্মৃতি হারিয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এমনই একদিন লিং ফাংয়ের কাছে আসে, কিন্তু ফাং তখন ওকে চিনতেই পারে না। তখন আরেকটা মেয়ে সেখানে ঢোকে এবং লিংকে বলে চেষ্টা করে লাভ নেই, কারণ ফাং নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এবার আমরা জানতে পারি মেয়েটি আসলে জিং, ফাংয়ের বড় বোন। জিং নিকে নিজের ভাইয়ের জন্য যা করেছে তার জন্য ধন্যবাদ জানায়, কিন্তু জিং সিদ্ধান্ত নিয়েছে ফাংকে মানসিক হাসপাতালে পাঠাবে, কারণ জিং নিজে ফাংয়ের দায়িত্ব নিতে পারবে না। এরপর জিং লিংয়ের দিকে তাকিয়ে বলে আমি জানি তুমি ফাংয়ের যত্ন নিতে চাওনি, এটাই কি তোমার কৃতজ্ঞতার প্রতিদান? ফাং তোমার জন্য যা করেছে তারপরেও এটা তুমি কি করে করলে? আসলে ফাংয়ের নিজের ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সে সেই সুযোগটা লিংকে দিয়েছিল যাতে লিং ফ্যাক্টরিতে কাজ করে কষ্ট না পায় আর আরামে থাকতে পারে। কিন্তু লিং নিজের স্বার্থ শেষ হওয়ার পরে ফাংকে ছেড়ে দেয়।
এইসব শুনে নীর তখন খুব খারাপ লাগে ফাংয়ের জন্য। এর পরের দিন যখন জিং ফাংকে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে আসে, ফাং জানালায় উঠে দাঁড়ায় এবং বলে, নি আমার কাছে না এলে আমি এখান থেকে লাফ দিয়ে পড়ে যাব। তখনই নি দৌড়ে আসে এবং ফাংকে নামিয়ে আনে। নি জিংয়ের সাথে কথা বলে এবং বলে ওর একটা প্ল্যান আছে ফাংয়ের স্মৃতি ফিরিয়ে আনার জন্য। জিং বলে, হয়তো তুমি আমাকে স্বার্থপর ভাবছো, কিন্তু আমারও এসব কিছুর বাইরে অনেক দায়িত্ব আছে। নি জিংকে আশ্বস্ত করে আর বলে, চিন্তা করবেন না, আমি ফাংয়ের যত্ন নেব, কখনো ফাংকে ছেড়ে যাব না। অবশেষে জিং রাজি হয় এবং ফাংকে নিয়ের কাছেই রেখে দেয়। এরপর জিং ট্রেনে ওঠে নিজের শহরে ফিরে যাওয়ার জন্য, নিজের কাজের জন্য। ট্রেনে একজন লোক জিংয়ের সিটে বসেছিল। জিংয়েতে তাকে সিট ছাড়তে বলে লোকটা বলে, অন্য কোথাও গিয়ে বসো, আমাকে বিরক্ত করো না। জিং রেগে গিয়ে তখন বলে, এটা আমার সিট। জিং তাকে নিজের টিকিটও দেখায়, কিন্তু লোকটা টিকিটটা তার হাত থেকে নিয়ে জানলা দিয়ে ফেলে দেয় আর বলে, এখন সিটটা আমার। তখন জিং তাকে রেগে গিয়ে সিট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তাকে একটা চড় মেরে বলে, তুমি একটা চোর, তোমার কোনো লজ্জা নেই। তুমি শুধু আমার সিটই না, একজন মহিলার কাছ থেকে তার অধিকার ছিনিয়ে নিচ্ছিলে। এবার এই ঘটনা আর নিজের ভাইয়ের জন্য দুঃখে জিং সেখানেই জ্ঞান হারায়। সৌভাগ্যবশত ট্রেনে একজন ডাক্তার ছিল যার নাম কো। সে জিংকে নিজের প্রাইভেট কেবিনে নিয়ে যায় আর অপেক্ষা করে যতক্ষণ না জিং জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফেরার পরে কো জিংকে জানায়, তোমার রক্তে শর্করার মাত্রা কমে গিয়েছিল, তোমার কিছুটা বিশ্রামের দরকার আর কিছু মিষ্টিও খেতে হবে। জিং তখন কোকে ধন্যবাদ জানায় এবং উঠতে চায়, কিন্তু কো বলে, এই রুমটা এখন আপনারই থাক, আপনি বিশ্রাম করুন। কো জিংকে কিছুটা বিস্কুট দেয় যাতে জিংয়ের রক্তে শর্করা বাড়ে এবং জিং বেটার অনুভব করে। তারপর কো বলে, আপনার জিনিসপত্র মেঝেতে পড়ে গিয়েছিল, সেখান থেকেই আমি বুঝতে পেরেছি আপনি ইউনিভার্সিটিতে জব করেন। এতে জিং একটু চিন্তিত হয়ে পড়ে, কিন্তু কোকে হেসে বলে, চিন্তা নেই, আমি আপনার কোনো জিনিসই নেইনি। এটা বলে কো চলে যায়। জিং তখন নিজের সাথে থাকা খাতাটা খোলে আর একটা ছবি দেখে যেখানে জিং নিজের পরিবারের সাথে আছে, কিন্তু ছবিটা দেখেই বোঝা যায় যে ছবিতে জিং নিজের মুখটা কেটে ফেলার চেষ্টা করেছিল। আমরা জানতে পারি জিং আগেও ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু জিং ভয় পেয়েছিল যে ওর পরিবার হয়তো ওকে পড়াশোনা করার সুযোগ দেবে না, কারণ তারা যেহেতু রিহাব সেন্টারে ছিল, এই কারণে সরকার ওকে পড়তে দিত না। এমনকি তাই জিং সরকারকে আবেদন করেছিল যাতে সে তার পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে এবং নিজের পুরো জীবনটা পড়াশোনা, খেলাধুলা আর দেশের সেবা করেই কাটাতে পারে। কিন্তু এটা করার পর জিং নিজের পরিবারের জন্য অনেক কষ্টও পেয়েছিল। বর্তমানে জিং আবারও ছবিটা জোড়া লাগায়, কারণ এটাই একমাত্র জিনিস যাকে ওর পরিবারের কথা মনে করিয়ে দেয়। এবার আমরা যাই নিয়ের কাছে। যখন ফাং নির একটা ছবি এঁকে তাকে উপহার দেয়, তখন ওর ড্রয়িং করার প্রতিভা দেখে নি তো মুগ্ধ হয়ে যায়। যদিও ফাং নিজের স্মৃতি হারিয়ে ফেলেছে, তবুও ও আবারও নির প্রেমে পড়ে, না জেনেই যে নি ওর ছোটবেলার ভালোবাসা। এদিকে মি আর তার ফিয়ন্সে টিংয়ের মধ্যে সমস্যা চলছে, এতটাই যে তারা আলাদা হওয়ার কথাও ভাবছিল। আসলে টিং বর্ডার এলাকায় কৃষি কাজ করে আর টিং শহরে কোনো কাজও খুঁজে পাচ্ছে না। তার উপরে তাদের বিয়ে করার জন্য কোনো বাড়িও নেই। এবার আমরা ফাংয়ের এক্স গার্লফ্রেন্ড লিংয়ের কাছে যাই। সে দেখে ফ্যাং ইউনিভার্সিটিতে বাস্কেটবল খেলছে। লিং বুঝতে পারে ফ্যাং ওর মতো একজন স্টুডেন্ট। লিং তখন সিদ্ধান্ত নেয় ফাংকে পুরোপুরি ভুলে যাবে আর ফ্যাংকে নিজের প্রেমে ফেলার চেষ্টা করবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে ফ্যাং বেশ বড় লোক। লিং তখন ফ্যাংয়ের অ্যাটেনশন পাওয়ার জন্য ইচ্ছা করে এমন ভাব করে যেন বলটা এসে ওর হাতে লেগেছে, আর ও নিজের হাতটা চিমটি কেটে লাল করে ফেলে। ফ্যাং যখন দেখে লিংয়ের হাত লাল হয়ে গেছে, তখন ও লিংকে ক্লিনিকে নিয়ে যেতে চায় যেন ভালোভাবে পরীক্ষা করা যায়। এদিকে ঠিক তখনই নি ফাংকে নিয়ে ইউনিভার্সিটিতে আসে যাতে ফাং লিংয়ের সাথে দেখা করে এবং হয়তো এতে ফাংয়ের স্মৃতি ফিরে আসতে পারে। তখন চারজন একে অপরের সাথে দেখা করে। ফ্যাং নিকে দেখে বেশ খুশি হয়। লিং তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে চেনো? ফ্যাং বলে, আমার মা সেই ফ্যাক্টরির ম্যানেজার যেখানে নি কাজ করে। এরপর ফ্যাং নির কাছে ফাংয়ের ব্যাপারে জিজ্ঞেস করে।
নি বলে ফাং হলো সেই ন্যাশনাল হিরো যে ভয়ঙ্কর ঝড় থেকে মানুষদেরকে বাঁচিয়েছে। এতে ফাংয়ের সাথে পরিচিত হয়। কিন্তু লিং তখন বলে, আমি আসলে ফ্যাংয়ের সাথে দেখা করতে এসেছিলাম, তোমরা আমাদেরকে একটু একা থাকতে দাও প্লিজ। এটা শুনে নি লিংকে অনুরোধ করে সে যেন কিছুক্ষণ ফাংয়ের যত্ন নেয়। হয়তো এতে ফাংয়ের পুরনো স্মৃতি মনে পড়তে পারে, কারণ লিংই তো ফাংয়ের গার্লফ্রেন্ড। কিন্তু লিং মুখের উপরে বলে দেয়, আমি ওর গার্লফ্রেন্ড না, আর আমি ফাংয়ের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি, তাই এই বিষয়ে আর কখনো আমার সাথে কথা বলবে না। এটা বলে লিং সেখান থেকে চলে যায়। এতে নি খুবই কষ্ট পায়। নি বুঝতেই পারে না এত ভালো একটা ছেলে হওয়ার পরও কেন কেউ ফাংয়ের পাশে থাকতে চায় না। এরপর নি একটা আইডিয়া পায়। নি ফাংকে নিয়ে ওর পুরনো বাড়িতে যায়। হয়তো এতে করে ফাংয়ের কিছু স্মৃতি মনে পড়তে পারে। এবং সত্যি ফাং নিজের দাদির একটা স্মৃতি মনে করতে পারে, কিন্তু সেই স্মৃতিটাও খুব দ্রুতই মিলিয়ে যায়, যেন কিছু হয়ইনি। ঠিক তখনই ফাং বলে সে আইসক্রিম খেতে চায়। নি তাকে নিয়ে যায় আইসক্রিম কিনতে। সেখানে নির মাথায় একটা নতুন প্ল্যান আসে। নি ভাবে ফাং যদি অভিনয় করে যে তার মেমোরি ফিরে এসেছে, তাহলে ম্যানেজার শো তাকে ফ্যাক্টরি স্কলারশিপ দিয়ে দেবে, আর ফাংও হাসপাতাল থেকে বের হয়ে নিজের জীবন নতুন করে শুরু করতে পারবে। আর নি তার পাশে থাকবে তাকে সাহায্য করার জন্য। এবার নি সব কিছু ফাংকে বুঝিয়ে বললে ফাং নির কথায় রাজি হয়ে যায়। যাই হোক, এরপর ওরা গিয়ে প্ল্যান মাফিক শোকে মিথ্যা বলে যে ফাংয়ের স্মৃতি ফিরে এসেছে। এতে শো খুবই খুশি হয়, কিন্তু লিন তো খুবই ভয় পেয়ে যায়। ও বারবার ফাংকে জিজ্ঞেস করে, তোমার মেমোরি কি সত্যি ফিরে এসেছে? ফাং বলে হ্যাঁ। নি বুঝতে পারে লিন কিছু একটা সন্দেহ করেছে, তাই ও লিনকে বলে আসলে ফাংয়ের কিছু মেমোরি এখনও ফিরে আসেনি, বিশেষ করে দুর্ঘটনার দিনের ব্যাপারে ওর কিছু মনে নেই। এরপর ফাং নির প্রশংসা করতে শুরু করে আর বলে নি তার জন্য অনেক কষ্ট করেছে, আর সে সত্যি থ্যাঙ্কস পাওয়ার যোগ্য। এতে শো আর পুরো ম্যানেজমেন্ট নিকে অ্যাপ্রিসিয়েট করে এবং নিকে ক্লাব দিয়ে সম্মান জানায়। কিন্তু লিন খুবই চালাক, ও বুঝে যায় কিছু একটা গড়বড় আছে। তাই লিন নিজের বয়ফ্রেন্ড ওয়াংকে নিয়ে হাসপাতালে যায় আর ওয়াংকে বলে সে যেন পড়ে যাওয়ার অভিনয় করে, যাতে ফাং তাকে বাঁচাতে আসে এবং তাকে চিনতে পারে কি না তা দেখা যাবে। কিন্তু ফাং তাকে চিনতে পারে না আর কোনো রিয়াকশনও দেয় না। তখন লিন ওয়াংকে বলে নি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ফাং এখনও মেমোরি হারানো অবস্থায় আছে, আর নি এসব করেছে শুধু স্কলারশিপ পাওয়ার জন্য। এরপর ও দ্রুত শোর কাছে গিয়ে সবটা খুলে বলে। শো এতে রেগে যায় আর এক মুহূর্ত দেরি না করে নিকে ডেকে আনে আর বলে মিথ্যা বলা বন্ধ করো, ফাংয়ের মেমোরি কি সত্যি ফিরে এসেছে? নি বলে পুরোপুরি এখনো আসেনি, তবে খুব তাড়াতাড়ি পুরো মেমোরি ফিরে আসবে। তখন লিং মাঝখানে ঢুকে বলে ও মিথ্যাবাদী, নিজের স্বার্থের জন্য পুরো ম্যানেজমেন্টকে ধোঁকা দিয়েছে আর এখনও মিথ্যা বলেই যাচ্ছে। সে শোকে আরও উস্কাতে থাকে। শেষে শো রেগে গিয়ে বলে শাস্তি হিসেবে নি এই বছরে কোনো স্কলারশিপই পাবে না। এত কিছুর পরেও লিং ওকে থামিয়ে বলে তুমি ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যই না। তখন নি তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমন কেন করছো? উত্তরে লিন বলে আমি তোমাকে ঘৃণা করি, কারণ সবসময় আমার মনে হয়েছে যে তুমি আমার থেকে পড়ালেখায় ভালো। লিন আরও বলে কিন্তু আমি এটা ভেবেই খুশি যে তোমার মতো মেয়ে আমার লেভেলে কোনোদিন আসতে পারবে না। এসব কিছুতে নির মনটা ভেঙে যায়। তার উপরে নির উপরে আরও চাপ পড়ে, কারণ ও জানতে পারে মি আর ওর ভাই টিংয়ের মধ্যে ঝামেলা চলছে, কারণ টিং কোনো জব খুঁজে পাচ্ছে না আর তাদের বিয়ের জন্য থাকার মতো কোনো জায়গাও নেই। এতে নি তার ছোটবেলার কথা মনে করে, ওর ভাই টিং কতটা কেয়ারিং ছিল ওর জন্য, সবসময় ওর জন্য স্যাক্রিফাইস করত। এমনকি যখন তার নিজের ফ্যাক্টরিতে কাজ পাওয়ার সুযোগ হয়েছিল সে সেটা নিকে দিয়ে দেয় আর নিজে বর্ডারে গিয়ে কৃষি কাজ করতে শুরু করে পরিবার থেকে দূরে। এইসব মনে করে নি সিদ্ধান্ত নেয় এবার সে তার ভাইকে সাহায্য করবে নিজের মতো করে। নি সোজা গিয়ে মিকে বলে সমস্যার সমাধান আমি করব, তুই আমাকে 3 মাস সময় দে। এরপর নি বাড়ি ফিরে নিজের পরিবারকে বলে আমি বিয়ের ব্যাপারে ভেবেছি, তোমরা আমার জন্য পাত্র দেখা শুরু করো। এতে ওর পরিবার খুব খুশি হয়,
কারণ আগে নিয়ে এসব বিষয়ে একদমই মানতে চাইতো না, মানে বিয়ে করতে চাইতো না। কিন্তু তারা তো এটা জানে না নিয়ে আসলে এই সিদ্ধান্ত নিয়েছে শুধু বিয়ে করে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য, যাতে ওর রুমটা খালি হয় আর ওর ভাই সেখানে বিয়ে করে বউ নিয়ে থাকতে পারে। পরের দিনই খবর আসে নির জন্য একটা পাত্র এসেছে। নি যখন পাত্রকে দেখতে যায় ও শক খায়, কারণ সে আর কেউ নয় বরং ফ্যাং, ম্যানেজার শোয়ের ছেলে। আর ফ্যাং সত্যি সিরিয়াসভাবে নিকে বিয়ে করতে চায়। ফ্যাং নির পরিবারকে দেখতে চায়, তাই সে তার বাড়িতে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে ফাংও সেখানে আছে, নির জন্য অপেক্ষা করছে। এতে ফ্যাং আর ফাং দুজনেই একে অপরের প্রতি খুবই জেলাস হয়ে যায়। নি ফাংকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। ফাং বলে, তুমি আমার কাছে আসোনি, তাই আমি চিন্তিত হয়ে পড়েছিলাম। তুমি আগেই তোমার ঠিকানা বলেছিলে, তাই আমি নিজেই চলে এসেছি। এদিকে ফাং এটা ভেবে আরও কষ্ট পায় নি ওর কাছে না এসে ওই ছেলেটা মানে ফ্যাংয়ের সাথে বাইরে গিয়েছিল। নি তখন বলে এখন আমাকে যেতে হবে। এটা বলেই নি ফ্যাংয়ের সাথে চলে যায়। ফ্যাংয়ের সাথে কথা বলার সময় নি বুঝতে পারে ফ্যাং চায় না বিয়ের পরে নি ইউনিভার্সিটিতে পড়ুক। ফ্যাং বলে ওর মা নিকে একটা ভালো জব দিয়ে দেবে ফ্যাক্টরিতে, আর ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই। ফ্যাং নির স্বপ্নটাকে ছোট করে দেখে, যা নিকে খুবই কষ্ট দেয়। এরপর ফ্যাং বাড়ি ফিরে নিজের মাকে বলে সে নিকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। সে প্রথমে এতে রাজি হয় না, কিন্তু অনেক তর্কের পরে সে রাজি হয় একটা শর্তে। নি বিয়ের পরে ইউনিভার্সিটিতে যেতে পারবে না, কারণ সোর মনে হচ্ছিল নি শুধু নিজের স্বপ্ন পূরণের জন্য তাদেরকে ব্যবহার করছে। ফ্যাং বলে আমি নিজেও নির ইউনিভার্সিটিতে যাওয়ার ব্যাপারে রাজি না। এদিকে নির মনে ফাংয়ের জন্য একটু হলেও ফিলিংস ছিল। ও বুঝে যায় ওকে ফাংয়ের সাথে সম্পর্ক শেষ করতেই হবে, যদিও নিজের জীবন এগিয়ে নিতে চায়। তাই ও তখনই হাসপাতালে যায় আর ফাংকে বলে আমাদের আর দেখা করা উচিত না, তোমাকে এখন নিজেই নিজেকে সামলাতে হবে। নির কথায় ফাং খুবই কষ্ট পায়, কারণ ফাংয়ের এখন নিকে খুবই দরকার। কিন্তু নি রেগে যায় এবং বলে তোমাকে আমাকে ভুলে যেতে হবে, তবেই তুমি ঠিকভাবে বাঁচতে পারবে। এই বলে নি সাইকেলে উঠে চলে যায়। ফাং ওর পেছনে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যায় এবং হাতে ব্যথা পায়। তবুও নি থামে না। এরপর ফাং হাসপাতালে নিজের বেডে ফিরে আসে আর নিজের ড্রয়িং খাতা দেখতে থাকে। ফাং পুরনো পেজগুলোতে দেখে ও অনেকগুলো স্কেচ এঁকেছে একটা মেয়ের, যাকে ফাং চিনতে পারে না স্বাভাবিকভাবেই, যেহেতু ওর স্মৃতিশক্তি নেই। তখনই হঠাৎ করে শকের কারণে ফাংয়ের সকল মেমোরি ফিরে আসে। ফাং বুঝতে পারে যে মেয়েটাকে ও এঁকেছে সে আসলে নি, মানে ও ছোটবেলার ভালোবাসা। এরপর ফাং নির বাড়িতে যায় এবং তাকে ডেকে নিচে আনে আর জিজ্ঞেস করে তুমি কি সত্যি ফ্যাংকে বিয়ে করতে যাচ্ছ? নি বলে আমি ওকে বিয়ে না করলেও তোমার সাথে থাকতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি না। কিন্তু এই বিয়েটা আমার জন্য একটা ভালো অপশন, যা আমার সমস্যার সমাধান করবে। আসলে ফাং এসেছিল নিকে বলতে যে তার মেমোরি ফিরে এসেছে, কিন্তু এখন হয়তো সেটা বললে ওদের সম্পর্কটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই ফাং শুধু এটুকু বলে তুমি এই বিয়েটা করো না, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব, তোমাকে কারোর জন্য নিজের স্বপ্ন ছেড়ে দিতে হবে না। এই বলেই সেখান থেকে ফাং চলে যায়। এবার আমরা যাই জিংয়ের কাছে। ও হঠাৎ দেখে কোর ইউনিভার্সিটিতে এসেছে। জিং ভাবে কো শুধু ওর জন্যই এসেছে এবং একটু বিরক্ত হয়ে যায় আর বলে এভাবে কারোর ওয়ার্ক প্লেসে এসে বিরক্ত করা ঠিক না। ঠিক তখনই আরেকজন ডক্টর, যার নাম ডক্টর উ, সে এসে কোকে গ্রিট করে। তখন বোঝা যায় কো আসলে তার জন্য আসেনি, বরং ডক্টর উর জন্য এসেছে। আর ডক্টর উই হচ্ছে জিংয়ের বস। জিং এতে একটু লজ্জা পায়। পরে সে কোর সম্পর্কে জানতে পারে যে কো একজন খুব ভালো নিউরোলজিস্ট আর তার ব্যাকগ্রাউন্ডও খুবই ভালো। তার বাবা একজন মিলিটারি অফিসার আর মাও আর্মিতে কাজ করতেন। তাই জিং সিদ্ধান্ত নেয় যে ও কোয়ের কাছে সরি বলবে। আর কথা মতো ও সরিও বলে আর কোকে ডিনারের জন্য ইনভাইটও করে। কো এতে রাজি হয়ে যায়। ওরা একসাথে খেতে বসে এবং মনে হয় দুজনের মধ্যেই একটু একটু করে ফিলিংস তৈরি হচ্ছে। এটা বোঝা যায় যখন কো জিংকে আবারও দেখা করার জন্য বলে।
এদিকে লিং ফ্যাংয়ের সব বাস্কেটবল ম্যাচ দেখতে যেতে শুরু করে আর ধীরে ধীরে ফ্যাংয়ের কাছে আসার চেষ্টা করে। শো এই ব্যাপারটা লক্ষ্য করে এবং লিংকেও পছন্দ করতে শুরু করে। শো এর মনে হয় লিং তার ছেলের জন্য একদম পারফেক্ট, নি একদমই পারফেক্ট না। এই সময় আমরা দেখি ফাং কাজ খোঁজার সিদ্ধান্ত নেয়। ও নিজের বাবার এক পুরনো বন্ধুর কাছে যায় যার নাম ফু। ফু জানতে পারে ফাংয়ের মেমোরি ফিরে এসেছে, কিন্তু ফাং তাকে বলে এটা যেন সিক্রেট থাকে। ফাং তার কাছে কাজ আর থাকার জন্য একটা জায়গা চায়। ফু যেহেতু একজন জার্নালিস্ট, তাই সে ফাংকে নিজের সাথে ট্রেনিংয়ে রাখে এবং তাকে স্যালারিও দেয়। এছাড়া ফু আরেকজনের মাধ্যমে শোর সাথে কথা বলে যাতে ফাংকে ফ্যাক্টরির হোস্টেলে একটা রুম দেওয়া হয় তার কাজের সম্মানী হিসেবে। পরের দিন আমরা দেখি নি ফ্যাংয়ের সাথে দেখা করতে যাচ্ছে। সে তাকে বাড়িতে ইনভাইট করেছে তার মায়ের সাথে দেখা করানোর জন্য, কিন্তু শো নিকে একদম ভালোভাবে রিসিভ করে না। শো এমন আচরণ করে যেন নির প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। হঠাৎ দরজায় নক হয়। শো তাড়াতাড়ি উঠে দরজা খোলে আর তখন বোঝা যায় শো লিংকেও ইনভাইট করেছিল। লিংকে শো একদম আলাদাভাবে রিসিভ করে, নির সাথে যেভাবে করেছিল তার পুরো উল্টো। সে লিংকে নিজের পাশে বসায়, তার ফ্যামিলির খোঁজ খবর নিতে থাকে। শুধু তাই না, শো নিকে বলে উঠে গিয়ে তাদের জন্য লাঞ্চ বানাতে। ফ্যাং তখন তার মাকে বলে, তুমি যা করছো এটা একদমই ভালো আচরণ না। নি আমাদের গেস্ট, কোনো কাজের লোক না। কিন্তু শো এমন আচরণ করে যেন সে কিছু শোনেইনি আর ইশারা করে নিকে কিচেনে যেতে বলে। এতে নি চুপচাপ কিচেনে চলে যায় লজ্জা আর কষ্ট নিয়ে। ফ্যাং তার পেছনে যায় তাকে সরি বলার জন্য, কিন্তু শো আবারও ফ্যাংকে ডেকে নেয় যাতে সে এসে লিংয়ের পাশে বসে আর নি একাই কাজ করে। এই ঘটনাটা নিকে ভীষণভাবে আঘাত করে। তারপরও নি সব খাবার তৈরি করে আর চুপচাপ বসে খায়, কিন্তু পুরো সময়টা নি শক্তে থাকে কি হচ্ছে এসব ওর সাথে। সব শেষ হলে নি উঠে দাঁড়ায় আর শোকে বলে লাঞ্চের জন্য থ্যাংক ইউ। তারপর নি নিজের আনা জিনিসগুলো নিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়, যেগুলো ও শোয়ের জন্য গিফট হিসেবে এনেছিল। নি বলে এগুলো অন্য কেউ বেশি ডিজার্ভ করে আপনার থেকে। এই বলেই নি চলে যায়। ফ্যাং ওর পিছনে দৌড়ে যায় এবং বলে তুমি আমার মায়ের সাথে এমন রিয়াক্ট করে একদমই ঠিক করনি। পুরো দুনিয়া ঘুরলেও তুমি আমার মতো সোশ্যাল স্ট্যাটাস, লুক আর ফেমের কাউকেই পাবে না। তাই ভালো হবে তুমি সব ভুলে আমার মাকে সরি বলে দাও। নি তখন বলে তোমার মা আসলে তোমার জন্য অন্য কোনো মেয়ে খুঁজছে। এটা বলেই নি সাইকেলে উঠে চলে যায়। নি এরপরে ফাংয়ের কাছে যায় এবং শোয়ের জন্য ও যে খাবারগুলো এনেছিল সে সব কিছু ফাংকে দিয়ে দেয় আর সব ঘটনা খুলে বলে। ফাং বলে ভালোই হয়েছে এসব হয়েছে, ওদের আসল চেহারা তো সামনে এসেছে। আর আমি একটা জব পেয়েছি, একটা রুমও পাবো থাকার জন্য, যেখানে আমি ভবিষ্যতে বিয়ে করে থাকতে পারবো। এটা শুনে নি খুবই খুশি হয় আর বলে তোমাকে নিজের জীবন নিয়ে সেটেল হতে দেখলে আমার অনেক বেশি শান্তি লাগবে। আর এখন আমার একটা কাজ আছে, তাই আমাকে যেতে হবে। এটা বলে নি সেখান থেকে চলে যায়। এদিকে জিং আর কো আবারও দেখা করে। তারা একে অপরকে আরও ভালোভাবে জানার জন্য সময় কাটায়। কো জিংকে চাপ দেয় জিংয়ের ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিতে। জিং তখন বলে আসলে আমার পরিবারকে রিহাব সেন্টারে পাঠানো হয়েছিল, যেটা আসলেই আমার জন্য একটা লজ্জার বিষয়। কিন্তু কো একদমই এসব নিয়ে মাথা ঘামায় না আর জিংকে বোঝায় এগুলো ওদের রিলেশনশিপে কোনো সমস্যা করবে না। এদিকে লিন যখন জানতে পারে ফাং ফ্যাক্টরির হোস্টেলে একটা রুম পেতে যাচ্ছে, মানে প্রতিদিনই ফাংয়ের সাথে ওর দেখা হওয়ার সম্ভাবনা আছে, তাই তখন লি শোর কাছে গিয়ে বলে তুমি যদি ওকে রুম দাও ভবিষ্যতে ও আরও অনেক কিছুই চাইবে তোমার থেকে। ও নির অনেক ক্লোজ আর নি ফাংকে ব্যবহার করে তোমার বিরুদ্ধে যেতে পারে। লিন আরও বলে তুমি চাইলে ওই রুমটা আমাকে দিতে পারো, এতে কেউ বুঝতেও পারবে না যে তুমি ইচ্ছে করে ফাংকে রুম দাওনি। তো যা হওয়ার তাই হয়। লিনের উস্কানির ফলে ফাংয়ের রুমটা কেড়ে নেওয়া হয়। এতে ফাং খুবই কষ্ট পায়। শো তো কোনো ঠিকমতো কারণও দিতে পারে না, তাই অজুহাত দেয় আর বলে আসলে হোস্টেলের রুমগুলো শুধু ম্যারিড কাপলদের জন্য, তাই তোমাকে রুমটা দিতে পারলাম না। তুমি যদি রুম চাও তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। ঠিক এই সময় ফ্যাং ফ্যাক্টরির মাঝখানে নিকে থামায়। ফ্যাং খুবই রেগে যায় কারণ নি তাকে ইগনোর করছে। ফ্যাং বলে এভাবে চললে তুমি আমাকে হারিয়ে ফেলবে। নি বলে আমি আর তোমার মায়ের কাছে অপমানিত হতে চাই না,
দয়া করে আমাকে একা থাকতে দাও। ঠিক তখনই ফাং শোর অফিস থেকে বের হচ্ছিল। ফাং তাদের ঝগড়া দেখে এগিয়ে আসে আর নিকে জিজ্ঞেস করে কি হয়েছে। ফ্যাং তখন বলে, নি আমার ফিয়ন্সে, তুমি তার সাথে এখন থেকে কথা বলতে পারবে না। ফাং বলে, মনে হয় তুমি ভুলে গেছো আমি মাথায় আঘাত পেয়েছিলাম, কিন্তু এতটা বোকা হয়নি যে তোমার কথা শুনে আমাকে চলতে হবে। তবে ফাংয়ের কথাকে পাত্তাই দেয় না। এরপর সে নি সাইকেলের উঠে বলে, চলো ওঠো। এটা দেখে ফ্যাং রেগে বলে, নি তুমি আমার সাইকেলে ওঠো। যদি তুমি ফাংয়ের সাথে যাও তাহলে এটা আমাদের মধ্যে ভয়ঙ্কর শত্রুতা তৈরি করবে, যার ফলে আমি তোমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিতে পারি, আর তোমার সারা জীবনের ইউনিভার্সিটির চান্সও শেষ হয়ে যাবে। এত চাপের মধ্যে নি আর সহ্য করতে পারে না। নি ফাংয়ের পেছনে উঠে বসে এবং ফ্যাক্টরির সবার সামনে ফ্যাংকে অপমান করে সেখান থেকে চলে যায়। এরপর ওরা একটু দূরে গেলে নি ফাংকে ধন্যবাদ দেয় ওকে সাহায্য করার জন্য। নি ফাংকে বলে সে আসলে বাধ্য হয়ে এসব করছিল, কারণ তাকে বিয়ে করতেই হবে যাতে সে বাড়ি ছেড়ে যায় আর তার রুমটা তার ভাইকে দিয়ে দিতে পারে বিয়ের জন্য। এরপর নি কথা ঘুরিয়ে ফাংকে জিজ্ঞেস করে, তুমি ফ্যাক্টরিতে কি করছিলে? ফাং বলে যে সে রুমের কথা বলেছিল সেটা আজ পাওয়ার কথা ছিল, কিন্তু শো হঠাৎ সেটা ক্যান্সেল করে দিয়েছে, কারণ এটা দেখানো হয়েছে যে রুম শুধু ম্যারিড কাপলদের জন্য। কিন্তু ফাং হাল ছাড়বে না, কারণ ফাং হাসপাতাল থেকে বের হয়েছে আর তার থাকারও কোনো জায়গা নেই। এখানে নি তখন ফাংকে একটি আইডিয়া দেয় আর বলে, আমাদের দুজনের সমস্যার একটাই সলিউশন আছে, আমরা বিয়ে করে ফেলি, তাহলে ফাং রুম পাবে আর যেহেতু নি তার ওয়াইফ হবে তারও সেই রুমে থাকার অধিকার থাকবে। এই কথা শুনে ফাং প্রথমে শক খায়। তখন নি বলে এটা শুধু লোক দেখানোর জন্য একটা ফেক ম্যারেজ হবে। ঠিক তখনই ফাং বলে দেয় তার মেমোরি ফিরে এসেছে। এতে নি আরও বেশি শকড হয়ে যায়। ফাং বলে, আমি রাজি আছি বিয়েতে, আর তোমাকে সাহায্য করার জন্য আমি যে কোনো কিছুই করতে প্রস্তুত। তো পরের দিন নি শোর কাছে যায় আর বলে সে ফাংকে বিয়ে করতে চায় আর তাদের ম্যারেজ রেজিস্ট্রেশনের জন্য কিছু পেপার দরকার আছে। এটা শুনে শো একটু অবাক হয়, কিন্তু নি তাকে বলে সে আর ফাং একে অপরকে ভালোবাসে। এইদিকে নি যেহেতু শোয়ের ছেলে ফ্যাংয়ের থেকে দূরে চলে যাচ্ছে, তাই শো আর এই বিয়ে নিয়ে কিছু বলে না। এদিকে ফাং নির বাড়িতে গিয়ে তার পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। নি বাড়ি ফিরে দেখে ফাং দাঁড়িয়ে আছে আর ওর বাবা মা রেগে আগুন হয়ে বসে আছে। তারা এই বিয়ে একদমই মানতে চায় না। নির মা ওকে বলে, তোমাকে একটা চয়েস নিতে হবে ফাং আর ফ্যাংয়ের মধ্যে, আর তুমি কি সত্যি ফ্যাংকে ছেড়ে এই ছেলেটাকে বিয়ে করবে? নি তখন বলে, আমি ইতোমধ্যে ফ্যাংয়ের সাথে ব্রেকআপ করেছি আর আমি ফাংকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। এরপর নি ফাংকে আলাদা করে বকা দেয়, কারণ সে আগে থেকেই কিছু না বলে না কোনো প্ল্যান করে সরাসরি তার বাড়িতে চলে গেছে। ফাং বলে, আমি শুধু একটু বেশি এক্সাইটেড ছিলাম। নি বলে, এই এক্সাইটমেন্টের জন্য আমার পরিবার এখন রাজি হচ্ছে না। ফাং বলে, তুমি তোমার পরিবারকে বলে দাও যে এই বিয়েটা শুধু একটা নাটক, তুমি তোমার ভাইকে সাহায্য করার জন্যই বিয়েটা করছো। নি বলে, যদি তারা এটা জানতে পারে তাহলে আরো বিয়েতে রাজি হবে না। এটা বলে নি চলে যেতে শুরু করলে ফাং ওর পেছনে পেছনে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি এমন একটা উপায় খুঁজে বের করব যাতে তোমার মা বাবা আমাকে পছন্দ করে। এটা শুনে নির মনে আবারও একটু আশা ফিরে আসে। এদিকে ফ্যাং নিজের মায়ের কাছ থেকে জানতে পারে নি ফাংকে বিয়ে করতে যাচ্ছে। এতে সে খুবই রেগে যায়, এমনকি কিছু বড় ঝামেলা করার কথাও ভাবে। কিন্তু শো তখন ওকে থামায় আর বলে, তোর জন্য ভালো হবে লিংয়ের কাছাকাছি যাওয়া, আজ লিংকে নিয়ে তুই একটা মুভি দেখতে যা। ফ্যাং তখন কিছু না বলেই চলে যায়। এদিকে কো জিংয়ের কাছাকাছি আসার পরে জিংকে ম্যারেজের প্রপোজ করে। জিংও এতে রাজি হয়ে যায়, কারণ কো তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানার পরও তাকে গ্রহণ করছে। পরের দিন ফাং যায় নির বাবার সাথে দেখা করতে। নির বাবা তখন নিজের বন্ধুদের সাথে দাবা খেলছিল এবং বেচারা খুব বাজেভাবেই হারছিল, যেটা দেখে ফাং মাঝে ঢুকে বলে, নির বাবাই আমাকে দাবার চাল শিখিয়েছে। এরপর ফাং যে জিতেছিল তাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। সে নির বাবাকে বলে যে যদি জিতে যাই তবে সে তাকে একটা বড় তরমুজ খাওয়াবে। এটা শুনে নির বাবার বন্ধু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে, আর যদি আমি জিতি তাহলে তুমি আমাকে কি দেবে? ফাং তখন দাবার একটা খুব সুন্দর প্রফেশনাল সেট আর দামি 2টা ড্রিঙ্কের বোতল নিয়ে আসে
যেগুলো সে নির বাবার জন্য উপহার হিসেবে এনেছিল। নিয়ের বাবা ফাংকে এই বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে, কারণ তিনি ভেবেছিলেন যে ফাং নির্ঘাত হারবে, কিন্তু ফাং তাকে আশ্বস্ত করে। অবাক করার বিষয় হলো ফাং খুব তুখোড়ভাবে নির বাবার বন্ধুকে হারিয়ে দেয়। ফাং দাবায় আসলেই দারুণ ছিল। এতে সবার সামনে নিয়ের বাবার মাথা উঁচু হয় এবং তিনি ফাংকে নিয়ে খুবই গর্ববোধ করেন। তিনি ফাংয়ের দেওয়া উপহার আর জেতা তরমুজ নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে আসে। তবে নীর বাবা তখন ফাংকে বলে, এসবের জন্য আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না এটা ঠিকই, কিন্তু যেহেতু এখন বাড়ি খালি আর আমার বউ বাচ্চাও বাসায় নেই, তাই আমরা চাইলে একসাথে বসে ড্রিঙ্ক করতে পারি। এদিকে ফাং কথা বলায় খুবই পটু ছিল, তাই ফাং কথায় কথায় নীর বাবাকে পটিয়েই ফেলে আর বলে যে সে নিকে খুবই ভালোবাসে এবং নিজের চোখের মনি করে আগলে রাখবে। এমনকি নি যদি ইউনিভার্সিটিতে পড়তে চায়, সে নিজেই তাকে সব রকম সাহায্য করবে। ফাং আরও জানায় যে ও একটা চাকরিও পেয়েছে, সেই চাকরিটা বেশ ভালো এবং বিয়ের পরে থাকার জন্য একটা আলাদা ঘরও পাবে। এবার এসব শুনে নীর বাবা তখন রাজি হয়ে যায় বিয়েতে, তবে শর্ত দেয় যে তার বউকে রাজি করানোর আগ পর্যন্ত এই বিয়ের কথা গোপন রাখতে হবে। পরের দিন ফাং নিকে সাইকেলে করে তার বাড়িতে পৌঁছে দেয়। নি অবাক হয় এটা দেখে যে ওর বাবা ওদেরকে একসাথে দেখেও মোটেও রাগ করছে না। ফাং যখন জানায় নির বাবা রাজি হয়ে গেছে, তখন নি খুবই খুশি হয়। কিন্তু সমস্যা বাদে যখন নির মা বাড়িতে ফেরে, আশেপাশের সমস্ত প্রতিবেশী তাকে অভিনন্দন জানাতে থাকে যে তার নতুন জামাই হয়েছে। সবাই তাকে হিংসা করছিল, কারণ ফাংয়ের মতো ন্যাশনাল হিরো এখন তাদের জামাই হতে চলেছে। মা রেগে মেগে বাড়িতে ফিরে সবাইকে সামনে বসায়। তিনি খুবই ক্ষেপে ছিলেন, কারণ সবাই এসব বিষয়ে জানতো, অথচ তিনিই ছিলেন শেষ ব্যক্তি যিনি জানলেন যে তার মেয়ে ওই ছেলেকে বিয়ে করছে, যাকে তিনি আগেই রিজেক্ট করে দিয়েছে। কিন্তু এরপর দেখা যায় ফাং নির বাবাকে যেভাবে পটিয়েছে, মাকেও ঠিক সেভাবেই বুঝিয়ে ফেলে। ফাং বোঝায় যে বিয়ে মানে শুধু টাকা পয়সা নয়, বরং সম্মান আর ভালোবাসা। নিয়ের বাবাও ফাংকে সাপোর্ট করে এবং নিজের বউকে বলে যে নি ফ্যাংকে ছেড়েছে কারণ ফ্যাং নি স্বপ্নকে ছোট করে দেখত এবং তাকে ইউনিভার্সিটিতে পড়তে বাধা দিয়েছিল। এসব শুনে নিয়ের মাও এবার রাজি হয়ে যায় এবং তারা সিদ্ধান্ত নেয় পরের দিনই অফিসিয়ালি বিয়ের রেজিস্ট্রেশন করবেন। কিন্তু পরের দিন সময় হয়ে যায়, তারপরও ফাং আসে না। বাড়ির লোকজনের সামনে নিয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সবাই ফাংয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তার দেখা নেই। এ সময় মিকে খুবই চিন্তিত দেখায়। নি এটা দেখে জিজ্ঞেস করে যে আমার ভাই টিঙ্কি বর্ডার থেকে ফিরে এসেছে আর এখন ফাংয়ের সাথে আছে। মি কোনো উত্তর দেয় না, কিন্তু তার চেহারা দেখেই সব কিছু বোঝা যাচ্ছিল। নি তখন দৌড়ে যায় ফাংকে বাঁচাতে, কারণ টিং ফাংকে একটা গাছের সাথে বেঁধে রেখেছিল এবং ভাবছিল যে ফাং নিশ্চয়ই ওর বোনের সাথে বিয়ে নিয়েই আর কি করছে। এরপর টিং ফাংকে টর্চার করার জন্য একটি ছুরি বের করে। ঠিক তখনই নি সেখানে পৌঁছায়। নি তখন দৌড়ে গিয়ে টিংকে থামায় আর বলে, তুমি ভুল বুঝছো, ফাং অনেক ভালো একটা ছেলে, ও আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি। নির কথা শুনে টিং কিছুটা শান্ত হয় আর ফ্যাংয়ের কাছে গিয়ে শাসিয়ে দেয় যে যদি কোনোদিনও ফাং ওর বোনকে কষ্ট দেয়, তবে এই একই দড়িতে বেঁধে তাকে নদীতে চুবিয়ে মারবে। তো এরপর নি আর ফাং গিয়ে তাদের বিয়ের রেজিস্ট্রেশন সেরে ফেলে। ফাং এখন অফিসিয়ালি নিয়ের পরিবারের একজন। তারা সবাই মিলে আনন্দ উৎসব করে দিনটা কাটায়। কিন্তু যেহেতু শো এখনও ওদেরকে রুমটা বুঝিয়ে দেয়নি, তাই ওরা দুজনে মিলে এক রাতের জন্য একটা হোটেলে ওঠে। বেচারি নি মনে মনে খুবই ভয় পাচ্ছিল যে ফাং হয়তো ম্যাড হয়ে ওর কোনো ক্ষতি করবে, কিন্তু ফাং ছিল কল্পনার চেয়েও বেশি ভদ্র। ফাং নিয়ের সাথে একটা চুক্তি সই করে যে সে নিকে ঘরের অর্ধেকটা ছেড়ে দেবে এবং কখনোই নির পারমিশন ছাড়া তাকে স্পর্শও করবে না বা কোনো কষ্টও দেবে না। এমনকি ফাং নিকে বিছানায় শুতে দেয় এবং নিজে মেঝেতে ঘুমায়, যাতে নি অস্বস্তি বোধ না করে। ঘুমানোর আগে তারা দুজন মিলে স্বপ্ন দেখে যে কিভাবে তাদের রুমটা তারা সাজাবে, কি আসবাবপত্র কিনবে। এর পরের দিন টিং আবারও কাজে ফিরে যাচ্ছিল বর্ডারে। মিং আর টিংয়ের জন্য এটা খুবই ইমোশনাল একটা সময় ছিল, কারণ ওরা জানে না আবার কবে দেখা হবে। ওদিকে ফাং আর নি যায় শোয়ের কাছে,
তাদের রুমের চাবিটা নিতে, কিন্তু সব মুখের উপরে বলে দেয় ঘরটা আমি লিনকে দিয়ে দিয়েছি আর এখন ফেরত নেওয়া সম্ভব না। ফাং পাল্টা যুক্তি দেয় যে এটা তার রুম, কিন্তু শো না শোনার ভান করে। নি তখন রেগে গিয়ে বলে লিনের তো বিয়ে হয়নি, তবে ও কেন ঘর পাবে। শো তখন অজুহাত দেখিয়ে বলে তোমাদের কথা বলার স্টাইল ঠিক নেই, তাই তোমাদেরকে আমি রুমটা দেব না, কারণ তোমরা অভদ্র। ফাং তখন পরিস্থিতি সামলাতে নিকে নিয়ে সেখান থেকে চলে আসে। নি খুবই ভেঙে পড়ে আর কান্নাকাটি করতে থাকে যে শো কেন তাদের সাথে এমন করছে। তারা নিয়ের বাবার বাড়িতে ফিরে যায় এবং সব কিছু খুলে বলে। বাড়ির সবাই ওদেরকে তখন সান্ত্বনা দেয় এবং ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়, যাতে ওরা একটু কষ্টটা ভুলে থাকতে পারে। তবে ফাং যখন দেখে নি এখনও মন খারাপ করে আছে, তখন ও বলে চিন্তা করো না, গায়ের জোরে না পারলেও বুদ্ধির জোরে আমি শোয়ের কাছ থেকে ঠিকই রুমটা উদ্ধার করব, তবে তাতে একটু ঝামেলা হতে পারে। নি বলে আমি দুর্বল হয়ে থাকতে চাই না, যা করার তাড়াতাড়ি করো। এরপর মাঝরাতে ফাং আর নি মিলে কারখানায় যায় এবং জানালা দিয়ে শোয়ের অফিসে ঢুকে পড়ে, আর ওরা সেখানেই সেই রাতটা কাটায়। পরের দিন সকালে শো অফিসে ঢুকে তাদের একসাথে ঘুমানোর দৃশ্য দেখে একদম থতমত খেয়ে যায়। কারখানার সব শ্রমিকরা ওদেরকে দেখে মজা নিচ্ছিল। শো এসব কিছুর কারণে অনেক বেশি এম্বারেসড হয়ে যায়। নি আবারও শোকে ভয় দেখিয়ে বলে ফাংয়ের মাথায় একটু সমস্যা আছে, ওর অবাধ্য হলে কিন্তু ও আপনার ক্ষতি করতে পারে। শো ভয় পেয়ে ফাংকে তার জিনিসপত্র নিয়ে চলে যেতে বলে, কিন্তু ফাং শটান জানিয়ে দেয় আপনি আমার রুমটা কেড়ে নিয়েছেন, আমি তো আমার বউকে নিয়ে রাস্তায় ঘুমাতে পারবো না, তাই আমি এখানেই থাকবো আজ থেকে। শো তখন লিনকে বলে পুলিশ ডাকতে, কিন্তু ফাং তখন লিনকে গিয়ে পাকড়াও করে আর বলে আমি তো শুনলাম ঘরটা নাকি এখন তোমার হয়ে গেছে। ফাং লিনের সাথে গিয়ে এমনভাবে কথা বলে যে লিন একদম ভয়ে কুঁকড়ে যায়। হঠাৎ করেই ফাংয়ের গলার সুর বদলে যায় আর ও লিনকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলে আমি জানি না আমার স্থিতি পুরোপুরি ফিরে এলে তোমার ব্যাপারে আর কি কি ভয়াবহ তথ্য বেরিয়ে আসবে, তাই চুপচাপ আমার রাস্তা থেকে সরে যাও। লিনের তখন আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার পালা। ও ফাংয়ের ইশারাটা বুঝে ফেলে আর ভয়ে শোকে গিয়ে বলে যে ও নিজে থেকেই রুমটা ছেড়ে দিচ্ছে যাতে আপদ বিদেই হয় আর ঝামেলা না বাড়ে। ফাং তখন নিজের বুদ্ধিতে বেশ গর্ববোধ করে আর নিয়ের দিকে তাকিয়ে হাসে। এরপর ফাং খুব ভাব নিয়ে লিনের দিকে হাত বাড়িয়ে দেয় আর একদম ঠান্ডা মাথায় লিনকে ধন্যবাদ জানায়। লিন ঘরটা ছেড়ে দিতে রাজি হলেও যাওয়ার আগে নিজের শয়তানি বুদ্ধি ছাড়ে না। ও ঘরের দেয়ালের রং আর সব সৌন্দর্য নষ্ট করে দিয়ে বলে আমি তোমাদের দুজনকে প্রচণ্ড ঘৃণা করি। ফাং তখন তাকে মুখের উপরে জবাব দেয় আমি শুধু আমার নিজের জিনিসটাই ফেরত নিচ্ছি, আর যতক্ষণ তুমি নিয়ের থেকে দূরে থাকবে আর ওকে জ্বালানোর চেষ্টা করবে না, ততক্ষণ আমিও তোমার সেই গোপন কথাগুলো চেপে রাখবো। এবার লিন যদিও ফাংকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু ফাং ওকে এমন কিছু একটা বলে চমকে দেয় যে ও আর কথা বাড়াতে সাহস পায় না এবং সেখান থেকে চলে যায়। নি অবাক হয়ে ফাংকে জিজ্ঞেস করে তুমি লিনকে কি এমন বলে ভয় দেখালে। ফাং তখন নিকে পাত্তাই দেয় না, বরং বলে যে ওটা মোটেও জরুরি কোনো বিষয় নয়, আসল কথা হলো তারা ঘরটা ফেরত পেয়েছে। এরপর তারা রং কিনে আনে। ফাং আঁকা আঁকিতে ভালো ছিল, তাই ও ভালো করে দেয়ালটা সুন্দর করে আঁকতে শুরু করে। নিও এতে ওকে সাহায্য করে। ওরা দুজন মিলে ঘরটা মনের মতো সাজিয়ে খুব খুশি হয়। গল্পের অন্যদিকে কো জিংকে নিয়ে নিজের বাড়িতে যায় এবং আমরা জানতে পারি ওরা বিয়ে করেছে এবং নিজের পরিবারে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কো জিংকে নিয়ে খুবই গর্বিত ছিল আর জিংও সবার সাথে খুব ভালো ব্যবহার করছিল, কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে যায়। কোর দাদির অ্যালজাইমার ছিল, মানে স্মৃতি ভোলার রোগ। তিনি জিংকে দেখে খুশি হয়ে ইয়ান নামে ডাকতে শুরু করে। জিং এটা শুনে চমকে গেলেও তখন কিছুই বলে না। পরে যখন জিং কোর সাথে একা হয় তখন সে সরাসরি জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করেছো, নাকি আমি তোমার পুরনো প্রেমিকা ইয়ানের মতো দেখতে বলে বিয়ে করেছো। কো তখন আর কিছুই লুকাতে পারে না আর স্বীকার করে নেয় যে ইয়ান মারা গেছে এবং প্রথম দেখায় জিংয়ের চেহারার সাথে ইয়ানের খুব মিল থাকায় কো জিংয়ের প্রতি আকৃষ্ট হয়েছিল।
জিং এতে খুবই কষ্ট পায়, কারণ ও বুঝতে পারে যে কো শুধু ওকে একজনের বিকল্প হিসেবে ব্যবহার করেছে। এরপর থেকে ওদের সম্পর্কটা একটা স্বার্থের উপরেই দাঁড়িয়ে যায়। কো নিজের মরা প্রেমিকার প্রতিচ্ছবি খোঁজে, আর জিং নিজের পরিবারের চাপের মুখে একটা আশ্রয় খোঁজে। পরের দিন জিং একটা সুন্দর হলুদ ড্রেস পরে কোয়ের অফিসে খাবার নিয়ে যায়। কো ওকে হালকা রঙের পোশাকে দেখে অবাক হয়ে ওর প্রশংসা করে। জিং আসলে কোকে এটা বোঝাতে চেয়েছিল যে ও নিজের জায়গায় অনন্য এবং ও আর 10টা সাধারণ মেয়ের মতো নয়। এদিকে ফাং আর নি নিজেদের ঘরের জন্য বিভিন্ন ফার্নিচার কিনতে যায়। ফাং একটা দারুণ বুদ্ধি বের করে যে তারা একটা ব্যাংক বেড বা দোতলা বিছানা কিনবে। এতে তারা একে অপরের থেকে দূরে শান্তিতে ঘুমাতে পারবে। আবার বাইরের লোককে বলবে যে উপরের তালাটা তারা মালপত্র রাখার জন্য স্টোর হিসেবে ব্যবহার করছে। এবার অল্প সময়ের মধ্যেই তারা ঘরটা খুব সুন্দর করেই গুছিয়ে নেয়। এরই মধ্যে টিং অবশেষে বর্ডার থেকে ফিরে আসে, কিন্তু মিয়ের পরিবার টিংয়ের জন্য সব কঠিন করে তোলে। তারা জানিয়ে দেয় যে টিং যদি ভালো কোনো চাকরি জোগাড় করতে না পারে তবে তারা মেয়ে বিয়ে দেবে না। তবে মি নিজের পরিবারকে কোনো মতে বোঝায় যে টিং খুবই শীঘ্রই একটা ভালো চাকরি জোগাড় করে ফেলবে। মিয়ের পরিবারও মিকে খুবই পছন্দ করত, কারণ সে তাদের ছেলের হবু বউ এবং নিয়ের প্রাণের বান্ধবী। এদিকে পরের দিন কো বাসায় ফিরে দেখে যে জিং নিজের ব্যাগ গোছাচ্ছে। জিং জানায় যে সে তার ভাইয়ের কাছে যাচ্ছে, কারণ তার ভাই বিয়ে করেছে এবং অনুষ্ঠানের আয়োজন করছে। জিং ভদ্রতা করে কোকেও সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য বলে, কিন্তু কো তখন ব্যস্ততার বাহানা দিয়ে এড়িয়ে যায়। তবে পরের দিন জিং ট্রেনে উঠে অবাক হয়ে দেখে যে কো আগে থেকেই সেখানে হাজির। কো নিজেদের জন্য ট্রেনের স্লিপার বাথ বা বিশ্রামের জন্য 2টো করে সিট বুক করে রেখেছিল। জিং যখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি তো ব্যস্ত ছিলে না? কো তখন একটু লজ্জা পেয়ে বলে যে আসলে ওই শহরেই আমার কিছু কাজ আছে, তাই আমিও তোমার সাথে যাব। এবার ট্রেনের সেই কামরায় একটা অসভ্য লোক তাদের পাশের ওপরের সিটে শুয়েছিল। লোকটা সারাক্ষণ বাদাম খেয়ে খোসা জিংয়ের উপরে ফেলছিল আর পা ঝুলিয়ে জিংকে বিরক্ত করছিল। জিংয়ের প্রতিবাদ করলে লোকটা উল্টো ধমক দিয়ে বলে যে ভালো না লাগলে অন্য কোথাও গিয়ে বসতে। এটা দেখে ক্রো প্রচণ্ড রেগে যায় আর একটা কলম দিয়ে ওই লোকটার পায়ে দাগ টেনে দিয়ে হুমকি দেয়, যদি সে ভদ্র না হয় তবে এই পা সে ঠিক এই বরাবরই কেটে ফেলবে। কো যখন নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন মিলিটারি পরিবারের লোক, তখন লোকটা ভয় পেয়ে যায় এবং সাথে সাথেই মাপ চায়। ওর এমন দায়িত্বশীল আর সাহসী রূপ দেখে জিং মনে মনে খুবই খুশি হয় যে ওকে আগলে রাখার মতো কেউ আছে। এদিকে ফাং নিয়ের জন্য একটা সারপ্রাইজ বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা করেছিল। ফাং টিংয়ের সাহায্য চায় এবং খুবই ফিটফাট হয়ে নিয়ের ফ্যাক্টরিতে গিয়ে হাজির হয়। নিয়ে অবাক হয়ে যায় যখন দেখে ওর মা বাবাও সেখানে এসেছে। তখনই হঠাৎ চো সবার সামনে ঘোষণা করে যে আজ ফাং আর নিয়ের বিয়ের অনুষ্ঠান। সবাই এতে ওদেরকে অভিনন্দন জানাতে থাকে। জিং আর কো তখন সেখানে এসে পৌঁছালেও জিং ভেতরে ঢুকতে দ্বিধা করছিল, কারণ ফাংয়ের সাথে ওর সম্পর্ক আগের মতো সহজ ছিল না। কিন্তু কো ওকে সাহস দেয় এবং সবার সামনে জোরে জোরে ক্ষমা চেয়ে বলে যে তাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এরপর জিং যখন সবার সামনে নিজের পরিচয় দেয় যে সে আসলে ফাংয়ের বড় বোন আর কো তার স্বামী, তখন সবার কাছে ফাং আর নি সম্মান আরও বেড়ে যায়, কারণ কো অনেক বড় বংশের ছেলে। এরপর ফাং সবার সামনে নিকে নিজের ভালোবাসার কথা জানায়। অনুষ্ঠানের এক পর্যায়ে একটা মহিলা ফাংকে রসিকতা করে বলে যে আজ যেহেতু বিয়ের দিন তাই সবাইকে তো ভালো মন্দ খাওয়াতেই হবে। ফাং এতে সানন্দে রাজি হয়। অমনি টিং আর তার সাঙ্গপাঙ্গরা প্রতিটি টেবিলে সুস্বাদু মাছের ডিশ নিয়ে হাজির হয়। নিজের বিয়ের এমন রাজকীয় আয়োজন আর সম্মান দেখে নিজ চোখে খুশির পানি চলে আসে। অন্যদিকে হিংসায় জ্বলে পড়ে ফ্যাং খাওয়া ছেড়ে ওখান থেকে চলে যায়। তবে অনুষ্ঠান শেষে ঘরে ফিরে নি যখন সব কিছু ভেবে দেখে, তখনও ফাংকে জিজ্ঞেস করে, এত সব আয়োজনের টাকা তুমি কোথায় পেলে? ফাং তখন একটু আমতা আমতা করে ক্ষমা চেয়ে স্বীকার করে যে ও আসলে নিয়ে জমানো টাকা থেকে এই খরচটা করেছে। তবে ফাং কথা দেয় যে সে খুব দ্রুতই এই টাকা নিকে ফেরত দিয়ে দেবে। তবে নি তখন প্রচণ্ড রেগে যায় আর ফাংকে বলে, তুমি জানো আমি কত কষ্ট করে ইউনিভার্সিটিতে পড়ার জন্যই টাকাগুলো জমিয়েছিলাম। নি ফাংয়ের উপরে অভিমান করে ওখান থেকে চলে যায়,
কিন্তু দিন শেষে নি আবারও ফিরে আসে, আর ওর সাথে ছিল একটা বড় বাক্স। আমরা জানতে পারি নি নিজের লোকসান কাটিয়ে ওঠার জন্য নতুন একটা কাজ নিয়েছে, কার্টুন বক্স আঠা দিয়ে জোড়া লাগানোর কাজ। ফাং আবার ওর কাছে ক্ষমা চায়। নি তখন কান্নায় ভেঙে পড়ে। ফাং ওর পাশে বসে এবং ওকে বাক্স বানানোর কাজে সাহায্য করতে শুরু করে। কাজ শেষ করে ফাং রাতের খাবার নিয়ে আসে আর নিকে বুঝিয়ে বলে যে তার পরিবার রিহাব সেন্টারে যাওয়ার পর থেকে সে মানুষের থেকে ধার দেনা করে চলাকেই জীবন মনে করেছিল, কিন্তু নিয়ের সাথে এমনটা করা ওর একদমই ঠিক হয়নি। ফাং কথা দেয় যে ও সমস্ত টাকা শোধ করে দেবে। এবার নি ওকে ক্ষমা করে দেয় এবং দুজন মিলে একসাথে রাতের খাবার খায়। পরের দিন জিং এবং কো বিদায় নেওয়ার আগে ফাং আর নিকে বিয়ের উপহার হিসেবে কিছু খাবার আর টাকা দিয়ে দেয়। জিংয়ের সাথে ওর ভাইয়ের সম্পর্কেও আগের থেকে উন্নতি হয়। এদিকে নি তার ভাই টিংয়ের জন্য কারখানায় একটা চাকরির সুযোগ খুঁজে পায়, কিন্তু শর্ত হলো ঘুষ হিসেবে সেকশন ম্যানেজারকে একটা রঙিন টেলিভিশন দিতে হবে। যদিও এটা সরাসরি ঘুষ ছিল, তাও ভাইয়ের ভবিষ্যতের কথা ভেবে নি এতে রাজি হয়ে যায়। নি বাড়িতে এসে ফাংকে সবকিছু বললে ফাং বলে এটা একটা ভালো সুযোগ। ফাং কথা দেয় যে দ্রুতই ও টিভির ব্যবস্থা করবে। পরের দিন ফাং পুরনো ইলেকট্রনিক্সের বাজারে যায় এবং একজনের সাথে দেখা করে যে ওকে একটা ভালো কন্ডিশনে টিভি দিতে পারবে। কিন্তু সমস্যা হলো টিভিটা পার্টস দিয়ে নতুন করে অ্যাসেম্বল বা তৈরি করতে হবে। অন্য কোনো উপায় না থাকায় ফাং এতে রাজি হয়ে যায়। এরপর থেকে ফাং প্রতিদিন অনেক রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে শুরু করে। নি একদিন ওকে ফলো করে সেই জায়গায় পৌঁছে যায় এবং দেখে ফাং এক লোকের সাথে বসে টিভি বানাচ্ছে। ফাং যখন ওকে দেখে ফেলে তখন লোকটির সাথে ওকে পরিচয় করিয়ে দেয় যে লোকটা সরকারি দপ্তরের একজন ইলেকট্রনিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু এদিকে গোপনে এভাবে টিভি বানানো বা মেরামত করা আইনত দণ্ডনীয়, ধরা পড়লে জেল হতে পারে। ফাং জানায় সে শুধু নিয়ের ভাইয়ের চাকরির জন্য এই ঝুঁকি নিচ্ছে। নিয়েতে খুবই ইমোশনাল হয়ে পড়ে আর কথা দেয় যে সে এই কথা গোপন রাখবে আর কাউকে বলবে না। উল্টো নি প্রতিদিন সেখানে এসে ফাং আর ইঞ্জিনিয়ারকে কাজে সাহায্য করে এবং তাদের জন্য খাবার রান্না করেও নিয়ে আসে। এভাবে কয়েকদিন কঠোর পরিশ্রমের পরে অবশেষে তারা টিভিটা তৈরি করে ফেলে। টিভিটা চালিয়ে দেখা যায় সেটা একদম ঠিকঠাক কাজ করছে। এরপর ওরা টিভিটা নিয়ে সেই সেকশন ম্যানেজারের বাড়িতে যায়। টিভিটা চালু হতেই ম্যানেজার তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এবার তার হাসির শব্দ আর উল্লাস শুনে পাড়া প্রতিবেশীরাও তার বাড়িতে ভিড় করে। ম্যানেজার এতই খুশি হয় যে সবাইকে নিয়ে একসাথে বসে টিভি দেখার সিদ্ধান্ত নেয়। সেকশন ম্যানেজার নিয়ের উপরে খুবই খুশি হয় এবং তাকে ধন্যবাদ জানায়। সে নিকে আরও জানায় যে তিনি আসলে নিয়ের একাগ্রতা পরীক্ষা করছিলেন, যে নি এই চাকরির জন্য কত দূরে যেতে পারে। ম্যানেজার তখন খুশি হয়ে টিভিটার দাম মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং টিংকে তাদের সেকশনে সরকারিভাবে নিয়োগ দেয়। পরের দিন টিং যখন কাজে যোগ দেয় তখন শুরুর দিকে সে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু ম্যানেজার ওকে আশ্বস্ত করে যে টিং ধীরে ধীরে সব কিছুই শিখে যাবে। টিং যখন এই সুখবর নিয়ে মিয়ের বাড়িতে যায় তখন মির মা বাবা খুশি হয় এবং অবশেষে তাদের বিয়েতে রাজি হয়। তবে তারা বেশ লোভী প্রকৃতির ছিলেন। তারা শর্ত দেয় যে টিংকে 36 পিস কাঠের ফার্নিচার বিয়ের উপহার হিসেবে দিতে হবে। এটা শুনে মি নিজের বাবা মায়ের এমন অদ্ভুত আর লোভী আবদারে খুবই লজ্জায় পড়ে যায়, কিন্তু টিং জানায় যে সে মেয়ের জন্য সব কিছুই করতে রাজি আছে। টিং বাড়িতে ফিরে সবাইকে এই কথা জানালে নিয়ের বাবা মা এবং পরিবারের সবাই মিলে টাকা জমাতে শুরু করে। ফাং নিজেও এতে অংশ নেয় এবং টিংকে বলে যে সে তাকে নিয়ের ভাই হিসেবে নয় বরং নিজের ভাই মনে করে। ফাং এক ধাপ এগিয়ে গিয়ে আরও বলে যে সে জমানো টাকার অর্ধেকটা দিয়ে কাটার সরঞ্জাম কিনে নিজেই 36 পিস ফার্নিচার বানিয়ে দেবে। সবাই প্রথমে ফাংয়ের ওপরে সন্দেহ করেছিল, কারণ ফাং কাঠমিস্ত্রির কাজ জানতো না। কিন্তু ফাং কয়েকদিন রাত পরিশ্রম করে ফার্নিচার বানানোর বই পড়ে আর টিংয়ের সাহায্য নিয়ে মাত্র কয়েকদিনেই চমৎকারভাবে সমস্ত ফার্নিচার তৈরি করে ফেলে। নিয়ের বাবা মা ফাংয়ের এরকম ট্যালেন্ট দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং ভাবে কেমন করে তারা শুরুতে ফাংকে রিজেক্ট করে দিয়েছিল। ফাংয়ের মতো এত ভালো হিরে আর কখনোই ওরা পেত না। এরপর ফার্নিচারগুলো মিয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার পরে অবশেষে তাদের বিয়ের বাধা কাটে
এদিকে ফাং নিয়ের জন্য একটা সারপ্রাইজ দেয়। ও কিছু কাঠ দিয়ে ওদের দুজনের জন্য একটা বড় বিছানা তৈরি করেছিল। নি এটা দেখে বেশ ঘাবড়ে যায় এবং বলে, আমরা কি একসাথে থাকবো নাকি? তবে ফাং ওকে সাহস দেয়। আর ফাইনালি ওরা যখন প্রথমবার একসাথে শোয়, ফাং দুষ্টুমি করে নিয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। নি তখন রেগে গিয়ে নিজের আগের সেই আলাদা বিছানায় ফেরত চায়। ফাং তখন এটা শুনে হাসতে থাকে। আসলে ফাং বিছানাটা এমনভাবে ডিজাইন করেছিল যে ওপর থেকে দেখতে একটা বেড মনে হলেও একটা বিশেষ পার্ট টেনে দিলেই সেটা মাঝখান দিয়ে আলাদা হয়ে দুটো বিছানায় পরিণত হয়। নি তখন ফাংয়ের এরকম বুদ্ধি দেখে খুবই খুশি হয়। কয়েকদিন পরে টিং আনুষ্ঠানিকভাবে মিকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু টিংয়ের চাকরির জায়গায় হঠাৎ একটা নতুন সমস্যা দেখা দেয়। আসলে টিং বানিয়ে গুছিয়ে সৃজনশীল বিজ্ঞাপন বা আর্টিকেল লিখতে পারছিল না, অথচ এটাই ছিল টিংয়ের চাকরির মূল কাজ। নিরুপায় হয়ে টিং নিয়ের কাছে গিয়ে সাহায্য চায়। নি যেহেতু আগে থেকেই পড়াশোনায় খুব ভালো আর ইউনিভার্সিটিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল, তাই এই কাজে নি একদম পটু ছিল। নি টিংকে সাফ জানিয়ে দেয়, আমি শুধু এবারই তোকে সাহায্য করব, কিন্তু বারবার আমার উপরে নির্ভর করলে চলবে না। নি এরপরে টিংকে একটা চমৎকার আর্টিকেল লিখে দেয় এবং সেটা অফিসের সবার খুব পছন্দও হয়। এমনকি কারখানার রেডিও স্টেশনেও সেটা প্রচার করা হয়। এদিকে নিয়ের মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। নি ঠিক করে যে ও বিদেশি কায়দায় আধুনিক সব পোশাকের ডিজাইন করবে। তো এর জন্য নি ফাংকে সাথে নিয়ে সিনেমা হলে যায় এবং সেখানে বিদেশি সিনেমা দেখে ফাংকে দিয়ে পর্দার পোশাকগুলো স্কেচ করিয়ে নেয়। অনেক খাটাখাটুনির পরে নি বেশ কিছু দারুণ ডিজাইনের পোশাক নকশা তৈরি করে ফেলে। নি এই ডিজাইনগুলো শোকে দেখানোর প্ল্যান করে, কিন্তু দুপুরে খাবারের বিরতিতে নি ওর সাথে কাজ করা এক কলিগকে ডিজাইনগুলো দেখায়। সেই কলিগ ডিজাইনগুলো দেখে তো একদম অবাক। তো সে নিকে বলে যে তার ডিজাইনগুলো আসলে অসাধারণ এবং আধুনিক। নি যখন তার কলিগকে ডিজাইনগুলো দেখাচ্ছিল, সেই কলিগ তো মুগ্ধই হয়ে যায়। সে নিকে বলে, তোর যে এত ট্যালেন্ট, এই কারখানায় সাধারণ কর্মী হয়ে থাকাটা তোর জন্য সেফ সময়ের অপচয়। তুই একদিন অনেক বড় ডিজাইনার হবি। কিন্তু কপাল খারাপ, লিন আড়ি পেতে এগুলো সব শুনে ফেলে আর ঝড়ের বেগে এসে নিয়ের হাত থেকে ডিজাইনগুলো কেড়ে নেয় এবং আজে বাজে কথা শোনাতে থাকে। লিন বলে, নিজের কাজের কোনো নাম নেই, এসব ফালতু জিনিস বানিয়ে সময় নষ্ট করছিস। নিয়ে পাল্টা জবাব দেয় যে কাজের বাইরেও তার একটা নিজস্ব জীবন আছে। এতে লিন আরও ক্ষেপে যায় এবং নিয়ের চোখের সামনেই সব ডিজাইনগুলো ছিঁড়ে কুচি কুচি করে ফেলে যায়। নিয়েতে খুবই মন খারাপ করে বাড়িতে ফেরে, কিন্তু ফাংকে কিছুই জানায় না। তবে ফাং মেঝেতে পড়ে থাকা ছেঁড়া কাগজের টুকরোগুলো দেখে বুঝতে পারে নিয়ের সাথে খারাপ কিছু হয়েছে। ঠিক সেই সময় ফু ফাং করে এবং একটা দারুণ খবর দেয়। সে জানায় ইউয়ান নামে এক বিখ্যাত কমিক বুক আর্টিস্ট ফাংয়ের আঁকা দেখেছে এবং তার ফাংয়ের আঁকা খুবই পছন্দ হয়েছে। তাই সে ফাংকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে নিতে চায়, বেতনও অনেক ভালোই দেবে। ফাং এটা শুনে খুশিতে নিয়ের জন্য মজার মজার খাবার নিয়ে আসে এবং নিকে সারপ্রাইজ দেয়। রাতটা আরও বেশি স্পেশাল করতে ফাং নিকে নিয়ে সেই পাবলিশিং হাউসের লাইব্রেরিতে যায় যেখানে ফু কাজ করে। আসলে ফু চুপি চুপি ফাংকে লাইব্রেরির চাবি দিয়েছিল। তবে সেই সময় যে কেউ চাইলেই লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারতো না, বা ওই সময়ে গোপনে পড়াশোনা করা বা শেখা ছিল অপরাধ, ধরা পড়লে জেলে যেতে হতো। তবে নি যেহেতু পড়াশোনা করতে ভালোবাসতো, তাই ফাং তখন নিকে এখান থেকে একটি বই চয়েস করে নিতে বলে এবং এরপর ওরা বাড়িতে চলে আসে। নি ফাংয়ের এই পাগলামি আর ওর স্বপ্নের প্রতি এত সম্মান দেখে মনে মনে ফাংয়ের প্রেমে পড়ে যায়। পরের দিন ফাং নিয়ের হাতে একটা স্কেচ বুক তুলে দেয়। নি সেটা খুলে অবাক হয়ে যায়। লিন যে ডিজাইনগুলো ছিঁড়ে ফেলেছিল, ফাং সেগুলো আবারও নতুন করে এঁকেছে এবং চমৎকারভাবে রঙও করেছে। সব থেকে আবেগঘন বিষয় হলো ফাং প্রতিটি ড্রেসের স্কেচে নিকেই মডেল হিসেবে এঁকেছে। নিয়ে চোখে এতে জল চলে আসে। ফাং নিকে বলে ও নিয়ের ট্যালেন্টের উপরে শতভাগ বিশ্বাস রাখে, কিন্তু এদিকে ওদের সুখের দিনে আবারও কালো মেঘ ঘনিয়ে আসে। একদিন নিয়ের মা বাবা মেয়ের ঘর পরিষ্কার করতে গিয়ে বিছানার নিচ থেকে সেই চুক্তিপত্রটা পেয়ে যায় আর ওনারা জেনে ফেলে যে ফাং আর নি আসলে শুধুমাত্র একটা চুক্তির খাতিরে বিয়ে করেছে। ওদের মাঝে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। নিয়ের পরিবারেতে প্রচণ্ড আঘাত পায়
এবং তারা ফাংকে ঘৃণা করতে শুরু করে। নি তাদেরকে হাজারো বার বোঝানোর চেষ্টা করে যে এখনও আসলেই ফাংকে ভালোবাসে, কিন্তু ওর মা বাবা সেটা বিশ্বাস করে না। তারা নিকে সাফ জানিয়ে দেয় যে নি আর ফাংয়ের সাথে থাকতে পারবে না। এটা শুনে নি কাঁদতে কাঁদতে ফাংয়ের কাছে গিয়ে ক্ষমা চায় যে সে চুক্তিটা ঠিকমতো লুকিয়ে রাখতে পারেনি। কিন্তু ফাং মোটেও বিচলিত হয় না। আসলে নি যখন ওর মা বাবার সামনে ফাংকে ভালোবাসার কথা স্বীকার করেছিল, তখন ফাং বিষয়টিকে অনেক বেশি এনজয় করে দেখছিল। ফাং নিকে একটু খেপানোর সুযোগ ছাড়ে না। নি লজ্জায় লাল হয়ে বলে, আমি তো পরিস্থিতি সামলাতে ওটা বলেছি। কিন্তু নি চেহারা দেখেই বোঝা যায় যে ও ডাহা মিথ্যা বলছে। পরের দিন ফাং নিয়ের মা বাবার কাছে গিয়ে ওর সেই পুরনো ডায়েরিটা দেয় যেখানে ও ছোট থেকেই নিয়ের স্কেচ করত। ফাং তাদেরকে বোঝায় যখন ও সবকিছু ভুলে গিয়েছিল তখনও ওর অবচেতন মনে শুধু নিয়ের কথাই গেঁথেছিল। সে নিকে পাগলের মতো ভালোবাসে বলেই তার সব আবদারে রাজি হয়েছিল। এরপর ফাং পরিষ্কার করে জানিয়ে দেয় যে সে নিকে কখনোই ডিভোর্স দেবে না। নিও সুযোগ বুঝে বলে দেয় যে সে ছোটবেলা থেকেই ফাংকে পছন্দ করত। ওদের এই অটুট বন্ধন দেখে এবার নিয়ের মা বাবাও শেষমেশ ওদেরকে মাফ করে দেয় এবং নিকে ফাংয়ের সাথে থাকার অনুমতি দেয়। ওদিকে কারখানার বাইরে এক বিচিত্র দৃশ্য দেখা যায়। লিং দাঁড়িয়েছিল ফ্যাংয়ের আশায়। ফ্যাং যখন বের হয় সে লিংকে পাত্তা না দিয়ে ফাং আর নিকে একসাথে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। এবার নিজেকে বড় দেখাতে ফ্যাং লিংকে সবার সামনে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। ফ্যাং নিকে নিচু করার জন্য আরও বলে, লিং তো ইউনিভার্সিটিতে পড়ে, তো ও তোকে টিপস দিতে পারবে কিভাবে পড়াশোনা করতে হয়। ফাং আর নি বুঝে যায় যে ফ্যাং শুধু এসব ওকে জ্বালানোর জন্যই নাটক করছে, তাই তারা হেসে ওখান থেকে চলে যায়। এদিকে ফ্যাংয়ের এমন ব্যবহারে লিং খুবই অপমানিত বোধ করে আর বুঝতে পারে ফ্যাং শুধু ওকে ব্যবহারের বস্তু মনে করে। পরে অবশ্য ফ্যাং নিজের ভুল বুঝতে পেরে লিংয়ের কাছে ক্ষমা চায় এবং ওদের সম্পর্কটা সিরিয়াসলি এগিয়ে নেওয়ার কথা দেয়। এরপর ফাং জানতে পারে যে ও যেই জায়গায় কাজ করে সেখানে লিংও কাজ পেয়েছে সাংবাদিক হিসেবে। তবে ফাং লিংকে বিন্দু মাত্র পাত্তা দেয় না, কারণ ওর পুরো জগৎ এখন নিকে ঘিরে। এবার গল্পের মোড় ঘুরে যায় মিয়ের দিকে। একদিন মি নিজের বাবার বাড়িতে দাওয়াত খেতে যায়, কিন্তু সেখানে মিয়ের বড় ভাইয়ের বউ ওকে খুবই অপমান করে আর সবার সামনে টিটকারি দিয়ে বলে মি তো 1 নম্বরের লোভী একটা মেয়ে ছিল। বাড়িতে মাংস রান্না হয়েছে শুনলেই মেহমান সেজে হাজির হয়ে যেত আগে। মি এবার খাবারের দিকে তাকিয়ে দেখে সেখানে মেরে কেটে 100 গ্রাম মাংসও নেই। নিজের ভাইয়ের বাড়িতে এমন তুচ্ছ তাচ্ছিল্য দেখে মিয়ের খুবই মন খারাপ হয়। এক পর্যায়ে মি রেগে গিয়ে জেদ করে সবটুকু মাংস একাই খেয়ে ফেলার চেষ্টা করে। এতে ওর ভাই প্রচণ্ড ক্ষেপে যায় এবং নিজের ছেলের দোহাই দিয়ে মিকে খাওয়া থেকে উঠিয়ে দিতে চায়। ঠিক সেই মুহূর্তে টিং সেখানে হিরোর মতো এন্ট্রি নেয়। টিং এখন চাকরি করে, তাই সে সাথে করে প্রচুর মাছ আর মাংস নিয়ে এসেছিল। টিংকে দেখেই মিয়ের বাড়ির লোকজন একদম ভোল পাল্টে দেয়। তারা তখন মিকে তোয়াজ করতে শুরু করে যাতে টিংয়ে রান্না খাবারগুলো ঠিকমতো পাওয়া যায়। এর কিছুদিন পরে ফ্যাং আর লিং বিয়ে করে ফেলে। ওদিকে ফাং নিজের কাজে বেশ উন্নতি করে এবং নিয়ের স্বপ্ন পূরণের জন্য উঠে পড়ে লাগে। নিকে জানায় যে তাদের পাবলিশিং হাউস থেকে তরুণদের জন্য একটা আর্টিকেল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতায় যদি নি জিততে পারে তবে ওর লেখাটি পত্রিকায় ছাপা হবে এবং ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ অনেক বেশি বেড়ে যাবে। নিও তখন অনেক চিন্তা ভাবনা করে একটা চমৎকার আর্টিকেল লিখে জমা দেয়। এদিকে টিং ফাংকে জানায় যে সে অফিস আদালতে বা ডেস্কের কাজে একদম পছন্দ করে না, সে বরং পরিশ্রমের কাজ বা চাষাবাদ বেশি পছন্দ করে। ফাং তাকে জিজ্ঞেস করে তোর শখ কী? টিং জানায় সে রান্না করতে খুবই ভালোবাসে। ফাং তখন তাকে পরামর্শ দেয় কোনো বড় রান্নাঘরে বা শেফ হিসেবে নিজের ভাগ্য পরীক্ষা করে দেয়। এরই মধ্যে আর্টিকেল প্রতিযোগিতার ফলাফল বের হয়। ফাং খুশিতে দৌড়ে এসে নিকে জানায় যে নীল লেখা আর্টিকেল পত্রিকায় ছাপা হয়েছে। কিন্তু ওদের সেই আনন্দ বিষাদে পরিণত হয় যখন তারা দেখে যে লেখার নিচে নিয়ের বদলে লিংয়ের নাম লেখা। ফাং আর নি সাথে সাথে লিংকে গিয়ে পাকড়াও করে। লিং প্রথমে খুব ভাব নিয়ে সবকিছু অস্বীকার করে, কিন্তু ফাং যখন ওকে আলাদা করে নিয়ে চাপ দেয় তখন লিং স্বীকার করে যে সেই নিয়ের লেখাটা চুরি করেছে।
লিং জানায় সে আর্টিকেল গোছানোর দায়িত্বে সেখানে ছিল। নিয়ের লেখাটা পড়ে লিং বুঝে গিয়েছিল এটাই জিতবে, তাই ও নিজের নামে সেটা কপি করে অরিজিনাল কপিটা ফেলে দিয়েছিল। লিন বলে, আমার চাকরি বাঁচাতে আমাকে এটা বাধ্য হয়ে করতে হয়েছে। ফাং তখন লিংকে বলে, তুমি অনেক বদলে গেছো লিন, আর এই বদলে যাওয়ার পেছনে দায়ী আমি। ফাং আগের কথা মনে করে যে প্রথমবার যখন ওর লিংয়ের সাথে দেখা হয়েছিল। লিং একটা খামারে কাজ করত। সেই কঠোর জীবন থেকে মুক্তি না পেয়ে লিং যখন আত্মহত্যার চেষ্টা করেছিল, ফাংই ওকে বাঁচায়। এমনকি ফাং নিজের ইউনিভার্সিটি যাওয়ার সুযোগটাও লিংকে দিয়ে দিয়েছিল, যাতে লিং একটা ভালো জীবন পায়, আর নিজে ওই কষ্টের জীবনে রয়ে গিয়েছিল। এত ত্যাগের পরও লিং কেন ফাংয়ের স্ত্রীর সাথে এমন বেইমানি করলো? তবে ফাং দমে যাওয়ার পাত্র নয়। ও নিকে নিয়ে সারা রাত পাবলিশিং হাউসের ডাস্টবিনে হন্যে হয়ে নিয়ের লেখা সেই অরিজিনাল আর্টিকেলটা খুঁজতে থাকে। অবশেষে তারা নিয়ের হাতে লেখা সেই ছেঁড়া কাগজগুলো খুঁজে পায়, যেগুলোতে অফিসের সিল আর তারিখও দেওয়া ছিল। পরের দিন ওরা ফুয়ের কাছে গিয়ে সমস্ত প্রমাণ হাজির করে। ফু যখন নিয়ের হাতের লেখার সাথে লিংয়ের জমা দেওয়া লেখা মেলায়, তখন লিংয়ের চুরি ধরা পড়ে যায়। ফু প্রচণ্ড রেগে লিংকে অপমান করে এবং তাকে চাকরি থেকে বের করে দিতে চায়। লিং এতে কান্নায় ভেঙে পড়ে, কিন্তু নিয়ের মন অনেক বড় হওয়ায় ও লিংকে ক্ষমা করে দেয়। এরপর লিং ওদের পেছনে দৌড়ে এসে ক্ষমা চায় এবং জানায় যে পরিস্থিতির চাপেও এমনটা করেছিল। পরের দিন পত্রিকায় সংশোধনী আসে এবং নিয়ের নাম সগৌরবে ছাপা হয়। কারখানার সবাই নিকে নিয়ে উৎসব করে। এদিকে টিংয়ের জীবনেও পরিবর্তন আসে। সে কারখানার ডেস্কের কাজ ছেড়ে দিয়ে গোপনে একজনের সাথে বিয়ের অনুষ্ঠানে রান্নার কাজ শুরু করে। টিং নিকে বুঝিয়ে বলে রান্নাই তার আসল নেশা এবং সে খুব শীঘ্রই কোনো ভালো রেস্তোরাঁয় শেফ হিসেবে কাজ পাবে। মি যখন এটা জানতে পারে, সে খুব ভয় পায়, কারণ ওর বাড়ির লোকেরা জানলে তুলকালাম হবে। কিন্তু টিংয়ের ভালোবাসার কাছে মি হার মানে এবং আপাতত খবরটা গোপন রাখার সিদ্ধান্ত নেয়। এমনই এক রাতে ফাং আর নিয়ের ঘরে হঠাৎ বিদ্যুৎটা চলে যায়। ফাং যখন দেখতে যায় যে কি হয়েছে, তখন অন্ধকারে একটা কাঠ ওর মাথার উপরে পড়ে এবং ওর মাথা ফেটে যায়। নিয়ে এতে খুবই ভয় পেয়ে ফাংকে নিয়ে দ্রুত হাসপাতালে ছোটে, কিন্তু তাড়াহুড়োয় নি ঘরের দরজা খোলা রেখেই চলে যায়। এদিকে লিন সেই পথ দিয়ে যাওয়ার সময় সুযোগ বুঝে নিয়ের ঘরে ঢুকে তল্লাশি চালায়। ও ঘরে এমন একটা বই খুঁজে পায় যে বইটা সেই সময়ে সরকারি নিয়মে সাধারণ মানুষদের পড়া নিষিদ্ধ ছিল। পরের দিন নি যখন ফাংয়ের জন্য কাপড় নিতে বাসায় ফেরে, ও দেখে লিন সেখানে শোকে নিয়ে আগে থেকেই অপেক্ষা করছে। লিন পৈশাসিক আনন্দ নিয়ে বলে, এবার তোকে শেষ করার মোক্ষম অস্ত্র আমি পেয়ে গেছি। নিকে যখন লোকেরা বন্দি করে নিয়ে যায় হাসপাতালে, ফাং খবর পেয়ে পাগলের মতো ছুটে আসে। ফাং নিকে বাঁচাতে নিজেকে ওই নিষিদ্ধ বইয়ের মালিক হিসেবে পরিচয় দেয়, কিন্তু শয়তান লিন এই সুযোগটা হাতছাড়া করে না আর ওদের দুজনকেই গ্রেপ্তার করার ব্যবস্থা করে, যাতে ওদের জেলে যেতে হয় এবং ওরা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। লিন এরপরে শোয়ের কাছে গিয়ে এই খবর দেয় এবং পুলিশ ডাকতে বলে। তবে শো আসলে এতটাও খারাপ ছিল না, ওকে যা বোঝানো হতো তাই বুঝতো। তারপরও শো বলে যে এটা করলে কারখানার সুনাম নষ্ট হবে, তাই আপাতত ও ফাং এবং নিকে ক্ষমা করে দেবে। এদিকে নি দেখে যে ওকে যে ঘরে বন্দি করে রাখা হয়েছে সেটার দরজা খুলে যাচ্ছে। দরজা খুলতেই নি সামনে ফাংকে দেখতে পায়। ওরা দুজন দৌড়ে এসে একে অপরকে জড়িয়ে ধরে এবং তাদের জমে থাকা আকুলতা প্রকাশ করে। শো ওদেরকে বলে, এইবারের মতো আমি তোমাদেরকে ক্ষমা করছি, কিন্তু যদি আবারও এমন কিছু ঘটে তাহলে সত্যি তোমাদেরকে পুলিশে দিয়ে দেব। তবে শাস্তি হিসেবে শো ওদের থেকে সেই সাজানো গোছানো রুমটা কেড়ে নেয়। তারপরও নিয়ের পরিবার ওদেরকে স্বাগত জানায়, কিন্তু ফাং এখানে ঘর জামাই হয়ে থাকতে চায় না। ফাং বলে যে সে অন্য কোথাও গিয়ে থাকবে। অনেক কষ্টে ফাং নিকে এই বিষয়ে রাজি করায় এবং সেই রাতটা প্রকাশনা অফিসে গিয়ে থাকে। কিন্তু পরের দিন পুরো দেশে একটা ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। নি যেখানে ছিল সেখানকার অবস্থা খুবই বিপজ্জনক হয়ে ওঠে। ফাং তড়িঘড়ি করে তাদের কাছে ছুটে যায়। ফাং ভেবেছিল নিয়ের বোধহয় কোনো বড় ক্ষতি হয়েছে, কিন্তু দেখে যে নি এবং নিয়ের পরিবার সবাই অক্ষত আছে। এতে ফাং আশ্বস্ত হয় এবং নিকে কথা দেয় যে ও আর কখনোই নিকে ছেড়ে যাবে না। কিন্তু ফাং যখন আকাশের দিকে তাকায়,
ও বুঝতে পারে যে আরও বড় কোনো কম্পন আসতে চলেছে এবং সাথে প্রবল বৃষ্টিও হবে। গ্রামীণ এলাকায় কাজ করার অভিজ্ঞতা থেকেই ফাং এসব বুঝতে পারে। বরাবরের মতোই ফাংয়ের ভেতরে নেতৃত্ব দেওয়ার গুণটা বেরিয়ে আসে। ফাং নিজের কাঠমিস্ত্রির দক্ষতা এবং পাড়ার মহিলাদের সেলাইয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে কাঠের একটা আশ্রয় কেন্দ্র তৈরি করে, যা ওদেরকে বৃষ্টি থেকে রক্ষা করবে এবং ভূমিকম্প হলেও মাথায় ভেঙে পড়লেও সমস্যা হবে না। পরের দিন ফু এসে ফাংকে জানায় সরকার থেকে প্রকাশনা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমিকম্পর কেন্দ্রস্থল থেকে খবরাখবর সংগ্রহ করার জন্য। তবে এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ একটা মিশন, কারণ ওইসব জায়গাগুলোর অবস্থা এখন খুব একটা ভালো না। ফাং রাজি হয়ে যায় এবং বলে যে সেখানকার মানুষের সাহায্যের প্রয়োজন, আর সে এমন অনেক কাজ জানে যা সেখানে কাজে লাগবে। হু অবাক হয়ে যায় যখন জানতে পারে যে হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে, এরপরই তাকে বাকি দলের সাথে রওনা দিতে হবে। এরপর যাওয়ার আগে ফাং নিয়ের পরিবারের কাছে বিদায় নিতে যায় এবং তাদেরকে সব খুলে বলে। ফাং নিকে ফোন করে যাতে নিয়ে সে ওকে বিদায় জানায়। নি দ্রুত প্রকাশনা সংস্থায় পৌঁছায় এবং ফাং রওনা হওয়ার ঠিক আগ মুহূর্তেও ফাংয়ের দেখাও পেয়ে যায়। নি যদিও ফাংয়ের যাওয়া নিয়ে একদমই রাজি ছিল না, কিন্তু ও জানতো যে এই একঘেয়ে লোকটিকে থামানো সম্ভব নয়। তাই নি ফাংকে সুস্থভাবে ফিরে আসার জন্য অনুরোধ করে। অন্যদিকে কো যায় জিংয়ের কাছে। কো ওকে জানায় যে সরকার থেকে ওকে ভূমিকম্পের এলাকায় আহতদের সাহায্য আর চিকিৎসা করার জন্য ডেকেছে। কো জিংকে তালাক দিতে চায় যাতে কোর যদি কিছু হয়ে যায় তবে জিং যেন অপরাধ বোধ ছাড়াই নিজের জীবনে এগিয়ে যেতে পারে। কিন্তু জিং কোকে বলে যে সে কোকে ভালোবাসে এবং সে কোর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করবে যাতে তারা বাকি জীবন একসাথে থাকতে পারে। কথাটা শুনে এবার কো কেঁদে ফেলে এবং জিংকে জড়িয়ে ধরে। এরপর কো বিদায় নিয়ে চলে যায়। এদিকে গন্তব্যে পৌঁছে আহতদের অবস্থা দেখে ফাং উদ্ধারকারীদের দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানে তার সাথে কোয়ের দেখা হয়ে যায়। এরপর যখনই তারা একটু অবসরে শান্তভাবে বসার সুযোগ পায়, তারা দুজনে তাদের প্রিয়জনদের কথা ভাবতে থাকে। ঠিক একই সময় নি এবং জিং একসাথে বসে ভাবছিল কিভাবে ভাগ্য ওদের সবাইকে একসাথে একই সূত্রে গেঁথে দিয়েছে। কিন্তু একদিন নি সংবাদ শুনতে পায় যে ফাং যেখানে আছে সেখানে আবারও ভূমিকম্প হয়েছে এবং উদ্ধারকারী দলের মধ্যে 8 জন আহতও হয়েছে। খবরটি শুনে নি ভেঙে পড়ে এবং ফাংয়ের জন্য খুবই চিন্তিত হয়ে পড়ে, কারণ ওদের মধ্যে এতদিন কোনো যোগাযোগই ছিল না এবং ফাং নির মেসেজগুলোর কোনো উত্তরও দিচ্ছিল না। এবার মরিয়া হয়ে নিশোর কাছে গিয়ে অনুরোধ করে তাকে সেখানে যাওয়ার অনুমতি দিতে বলে। নি অজুহাত দেয় যে সে কারখানার পক্ষ থেকে সাহায্য পৌঁছে দিতে চায়। সো এখানে নির জন্য চিন্তিত হলেও নিয়ে জেদের কাছে হার মেনে ওকে যেতে দিতে রাজি হয়। এরপর নি যখন বাড়িতে ফিরে ওর মা বাবাকে জানায় যে ও ফাংয়ের কাছে যাবে, তখন তারা ভীষণ ভয় পেলেও নিকে আটকাতে পারে না। নির বাবা কান্নায় ভেঙে পড়ে এবং নিকে বলে, তুই যদি ফাংকে খুঁজে পাস তবে বলিস ওর শ্বশুর ওকে অনেক বেশি ভালোবাসে এবং ওকে অনেক বেশি মিসও করছে। এরপর নি দ্রুত ঘটনাস্থলের দিকে যাওয়ার জন্য রওনা দেয়। সেখানে পৌঁছেই নি আহতদের মাঝে উন্মুখ হয়ে ফাংকে খুঁজতে থাকে। হঠাৎ নি ফাংয়ের কণ্ঠ শুনতে পায় এবং দেখে ফাং একজন আহত ব্যক্তিকে নিয়ে ভিতরে ঢুকছে। ফাংকে অক্ষত দেখে নির ধরে প্রাণ ফিরে আসে। ফাং যখন নিকে সেখানে দেখে ও নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। ফাং নিজের ধুলোবালি মাখা মুখ তাড়াতাড়ি পরিষ্কার করে নিকে জানায় যে সে চায় না নি এই বিপজ্জনক জায়গায় থাকুক। কিন্তু নি কান্নায় ভেঙে পড়ে আর বলে যে সে তাকে নিয়ে কতটা আতঙ্কে ছিল। ফাং তাকে শান্ত করে এবং নিজের আঁকা ছবিগুলো নির হাতে দেয় যাতে সেগুলো প্রকাশনা সংস্থায় পাঠিয়ে খবরাখবর প্রচারণা করা যায়। কিন্তু হঠাৎ করেই ফাংও কান্নায় ভেঙে পড়ে। সেখানকার ভয়াবহ পরিস্থিতি এবং প্রচণ্ড মানসিক চাপ ফাং আর নিতে পারছিল না। তা সত্ত্বেও ফাং নির সাথে ফিরে যেতে রাজি হয় না। তাই নি এবার সিদ্ধান্ত নেয় ও নিজেও সেখানে থেকে ফাংকে সাহায্য করবে। ওরা দুজনে মিলে অনেক মানুষের প্রাণ বাঁচায়। এখানে উল্লেখ্য এই ভূমিকম্পর ঘটনাটি চায়নায় বাস্তবে ঘটেছিল এবং তখনকার চীনের মানুষের দুর্দশার কিছু প্রকৃত ফুটেজও সেখানে দেখানো হয়।
কিছুদিন পরে নি ফাংকে নিয়ে পরিবারের কাছে ফিরে আসে। সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। সবাই ওদেরকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং দারুণ সব খাবারের আয়োজন করে। জিং ওই সময় নিজের স্বামীকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা ছিল। এদিকে লিং শোয়ের কাছে একটি আবদার করে। শো যেন সুপারিশ করে তাকে বিজ্ঞাপন বিভাগে চাকরির একটা ব্যবস্থা করে দেয়। শো তখন জানায় যে তার কোনো বিজ্ঞাপন বিভাগে মামা বা চাচা নেই, তবে সেই বিভাগের ম্যানেজারের সাথে কথা বলে নিয়োগের শর্তাবলী জেনে নেবে। পরের দিন শো যখন ম্যানেজারের সাথে কথা বলে, ম্যানেজার তাকে জানায় যে শো চাইলে সে নিজের কোনো পরিচিতকে এমনিতেই চাকরি দিয়ে দিতে পারে, এর জন্য কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না। কিন্তু নীতিবান শো জানায় যে সে সুপারিশ পছন্দ করে না। যেহেতু প্রার্থী তার নিজের ছেলের বউ, তাই সে চায় সবকিছু নিয়ম মেনে এবং পরীক্ষার মাধ্যমেই সে নিয়োগ হোক। লিন আড়ালে দাঁড়িয়ে এই সব কিছুই শুনছিল এবং ভীষণ বিরক্তও হচ্ছিল। হঠাৎ কারখানায় একটি নোটিশ আসে যে জিয়ান নামে একজন নতুন ডেপুটি ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। দুর্ভাগ্যবশত জিয়ান আরও একটি নোটিশ নিয়ে আসে, যেখানে বলা হয় শোকে তার বর্তমান পদ থেকে সরিয়ে আবারও সাধারণ উৎপাদন কর্মী হিসেবে কাজ করতে হবে। এই চরম সংকটের মুহূর্তে লিন ভোল পাল্টে ফেলে আর জিয়ানের চোখে বিশ্বস্ত হওয়ার জন্য শোর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং জিয়ানের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য চেষ্টা করে। সে শোর উপরে চিৎকার করে বলে যে সে তার বিরুদ্ধে অভিযোগ করবে। লিন জিয়ানকে জানায় যে শো নিজের ক্ষমতার অপব্যবহার করে জোর করে নিজের ছেলের বউ লিংকে বিজ্ঞাপন বিভাগে চাকরি দিতে চেয়েছিল। শো এসব শুনে কান্নায় ভেঙে পড়ে এবং বলে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কিন্তু লিন শোকে অপমান করে বলে যে তার মতো মানুষের কথা বলার কোনো অধিকার নেই এবং সে জিয়ানকে অনুরোধ করে যাতে শোর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। তবে এদিকে জিয়ান যথেষ্ট বুদ্ধিমান ছিল। সে সবাইকে শান্ত হতে বলে এবং জানায় যে সে নিজেই পুরো বিষয়টাকে তদন্ত করবে। এবার সব হারিয়ে অপমানে বিধ্বস্ত শো বাড়িতে ফিরে নিজেকে ঘরের কোণে বন্দি করে ফেলে। এই পরিস্থিতিতে লিং শোকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপর লিং এবং ফ্যাং সরাসরি জিয়ানের কাছে যায় এবং তাকে বুঝিয়ে বলে যে শো কোনো অপরাধ করেনি। লিং নিজের কাজের নমুনা এবং লেখাগুলোও দেখায়, যা প্রমাণ করে যে সে নিজের যোগ্যতায় বিজ্ঞাপন বিভাগে কাজ করার ক্ষমতা রাখে এবং শো আসলে তাকে কোনো অন্যায় সুবিধা দিতে চায়নি, বরং লিনই সবই মিথ্যা বলেছে। তবে লিন তখনও জিয়ানকে উত্তেজিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু জিয়ান তাকে থামিয়ে দেয়। জিয়ান পরিষ্কার জানিয়ে দেয় যে সে সবকিছুই বুঝতে পেরেছে, যে শো নির্দোষ এবং লিন কেবল নিজের স্বার্থসিদ্ধি না হওয়ায় শোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে। এবার শাস্তি হিসেবে জিয়ান লিনকে খুবই নিম্নমানের ওয়ার্কশপে বদলি করে দেয়, যার ফলে লিন নিজের আগের সম্মানজনক অবস্থান হারিয়ে ফেলে। এদিকে ফাং একটি দারুণ সুখবর পায়। অবশেষে ওর বাবা মা রিহাব থেকে মুক্তি পাচ্ছেন এবং তারা আবারও একসাথে থাকতে পারবে। এই খবর শুনে নি নিজের শ্বশুর শাশুড়ির সাথে দেখা করার জন্য খুবই এক্সাইটেড হয়ে যায়। এদিকে রাতে লিং শোর কাছে গিয়ে তাকে সাহস যোগায় এবং বলে যে কারখানায় কেউ লিনের কথায় বিশ্বাস করেনি, শোর সম্মান আগের মতোই অটুট আছে। এই কথায় আশ্বস্ত হয়ে শো পরের দিন পূর্ণ উদ্যমে কারখানার কাজে ফেরে। সাধারণ কর্মী হিসেবে কাজ করতেও শো মোটেও দ্বিধাবোধ করে না। অপরদিকে ফাং নিজের বোন জিংয়ের কাছে গিয়ে বাবা মায়ের ফেরার খবর দেয় এবং তাদের অভ্যর্থনা জানাতে যেতে বলে, কিন্তু জিং এতে রাজি হয় না। আসলে অতীতে জিং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে খুবই লজ্জিত বোধ করছিল। অন্যদিকে কারখানায় শো সাধারণ কর্মী হয়ে যাওয়ায় অনেকেই তাকে এড়িয়ে চলতে শুরু করে, যাদেরকে শো আগে সাহায্য করেছিল। তবে নি তার পাশে দাঁড়ায় এবং তার সাথে খাবারও ভাগ করে খায়। শো এতে নিজের ভুল বুঝতে পারে। শো কৃতজ্ঞতা প্রকাশ করে আর বলে আগে সে নির সাথে কত খারাপ ব্যবহার করেছে, তা সত্ত্বেও নি এখন তার পাশে আছে। এদিকে অবশেষে ফাংয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। ফাং রিহাব সেন্টার থেকে তার বাবা মাকে নিতে চায়। যখন ফাং তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দেয়, তারা ফাংকে দেখে কান্নায় ভেঙে পড়ে এবং ছেলেকে জড়িয়ে ধরে। তারা যখন জিংয়ের কথা জিজ্ঞেস করে, ফাং পরিস্থিতি সামাল দিতে বলে যে জিং এখন কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারেনি। অন্যদিকে টিংয়ের জীবনেও সুদিন ফেরে। টিং কারখানার ফ্যাক্টরিতে ভালো বেতনের আধুনিক চাকরি পায়। মি তার এই সাফল্যে অনেক বেশি গর্বিত হয়। টিং খুব উৎসাহ নিয়ে নিজের কাজে যোগ দেয়
এদিকে ফ্যাংকেও ক্যাফেটেরিয়ায় কাজ শুরু করতে হয়, কারণ নতুন ম্যানেজমেন্ট তার বাস্কেটবল টিমটি ভেঙে দিয়েছে। এদিকে নি যখন ফ্যাংকে ক্যাফেটেরিয়ায় কাজ করতে দেখে, তখন নি তাকে মন দিয়ে কাজ করার জন্য উৎসাহ দেয়, যাতে বাস্কেটবল খেলতে না পারার দুঃখ ফ্যাং ভুলে থাকতে পারে। নির এই উৎসাহ ফ্যাংকে গভীরভাবে স্পর্শ করে, কারণ ঠিক একইভাবে প্রথমবার খেলার মাঠে নি তাকে উৎসাহিত করেছিল। কৃতজ্ঞতা স্বরূপ ফ্যাং নির প্লেটে বাড়তি মাংস তুলে দেয়, কিন্তু যখন লিনের খাবার দেওয়ার পালা আসে, তখন ফ্যাং তাকে এক টুকরো মাংসও দেয় না এবং সোজাসুজি বলে দেয় পছন্দ না হলে খাবার খাওয়ার দরকার নেই। পরের দিন ফাং নি এবং ওর পরিবারকে নিজের বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেয়। ফাং সবাইকে জানায় যে নির বাবা মা কেবল ওর শ্বশুর শাশুড়ি নয়, বরং তারাই সেই পরিবার যারা ফাং যখন একা ছিল তখন তাকে নিজের ছেলের মতো আগলে রেখেছিল। ফাংয়ের মা তাদেরকে অনেক ধন্যবাদ জানায় এবং বলে যে ফাংয়ের মুখে প্রশংসা শুনেই তিনি বুঝে গিয়েছেন যে তারা তাদের মেয়ে নিকে কতটা সুশিক্ষায় বড় করেছে। এরপর ওরা সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসে, কিন্তু সেখানে জিংয়ের অনুপস্থিতি সবাই অনুভব করে। ফাংয়ের বাবা মা তাদের ছেলে ও পুত্রবধূকে একটি খুশির খবর দেয়, তারা তাদের পুরনো বাড়িটিও ফেরত পেয়েছে। তারা ফাং ও নিকে সেখানে তাদের সাথে থাকার প্রস্তাব দেয়। নি আর ফাং এই প্রস্তাবে ভীষণ খুশি হয়, কারণ তারা দীর্ঘ সময় পর অবশেষে একসাথে থাকার একটি স্থায়ী জায়গা পেল। এরপর নি যখন নিজের শ্বশুর বাড়িতে যায়, তখন ও দেখে বাড়িটা ওর বাবার বাড়ি থেকেও অনেক বেশি বড়। ওরা সবাই মিলে আনন্দিত মনে একসাথে ঘর গোছাতে শুরু করে। নিজের বড় ঘরটি দেখে নির আনন্দ আর ধরে না। এদিকে জানা যায় যে জিং কোকে নিয়ে নিজের পরিবারের সাথে দেখা করতে আসতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে কোয়ের দাদির ভীষণ শরীর খারাপ হয়ে যায় এবং তার মস্তিষ্কে জরুরি একটা সার্জারির প্রয়োজন, এবং এর জন্য একজন অত্যন্ত দক্ষ নিউরোসার্জনেরও দরকার। এমন পরিস্থিতিতে কো নিজেই সার্জারিটা করতে চাইলে ওর বাবা ওকে সাফ জানিয়ে দেয় যে কো নয়, বরং অন্য কোনো ডক্টর এই সার্জারিটা করবে। এতে কো খুবই কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। জিং তার পিছু পিছু গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন কো তাকে আসল সত্যিটা খুলে বলে আর জানায় ওর বাবা আসলে ওকে অবজ্ঞা করছে না, বরং ওকে একটি বড় বিপদ থেকে বাঁচাতে চাইছে, যা অতীতেও একবার ঘটেছিল। কো এর প্রাক্তন প্রেমিকা ইয়ানও ঠিক ওর দাদির মতোই অসুস্থ ছিল। নিউরোসার্জন হওয়ায় কো নিজেই ইয়ানের সার্জারিটার দায়িত্ব নিয়েছিল, কিন্তু অপারেশনটি ব্যর্থ হয় এবং ইয়ান মারা যায়। সেই ধাক্কায় কো 1.5 বছর নিজের হাতে অস্ত্রোপচারের ছুরি ধরতে পারেনি। এ কারণে ওর বাবা ভয় পাচ্ছে এবারও যদি কো ব্যর্থ হয়ে আসে, তবে কোয়ের ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যাবে। কো নিজের উপরে খুবই বিরক্ত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, কারণ যে একমাত্র ডাক্তার দাদির অপারেশন করতে পারবে তিনি কোয়ের পরিচিত, এবং কো জানে যে তিনি খুব একটা দক্ষও নয়। কোয়ের ভয় হচ্ছে এভাবে হয়তো সে তার দাদিকেও হারিয়ে ফেলবে। জিং তখন কোকে শান্ত করে এবং সাহস দিয়ে বলে যে সে কোয়ের উপরে পূর্ণ বিশ্বাস রাখে। জিং আরও মনে করিয়ে দেয় যে দাদিও এই মুহূর্তে কোয়ের জন্যই অপেক্ষা করছে এবং এবার আর সব কিছু আগের মতো হবে না, বরং সব কিছু ঠিকঠাকই হবে। এবার জিংয়ের কথায় অনুপ্রাণিত হয়ে কো নিজের বাবার অমতেই অপারেশনটি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে নি দমে যাওয়ার পাত্রী নয়। ও জিয়ানের কাছে গিয়ে কারখানার স্কলারশিপের জন্য আবেদন করে, যাতে ও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। বরাবরের মতোই নি ধরেই নিয়েছিল যে ওকে এবারও প্রত্যাখ্যান করা হবে, তাই ও জিয়ানকে অনেক অনুনয় বিনয় করতে থাকে আর বোঝানোর চেষ্টা করে যে পড়াশোনার প্রতি ওর ভালোবাসা কোনো ভুল নয় এবং ও কারখানার কাজকেও সমানভাবেই ভালোবাসে। কিন্তু জিয়াং ওকে অবাক করে দিয়ে জিজ্ঞেস করে নিজের লক্ষ্যের প্রতি এই প্রবল ইচ্ছাশক্তি থাকাটা কেন ভুল হবে। জিয়ান নিকে জানায় যে অবশেষে নি স্কলারশিপ মঞ্জুর হয়ে গিয়েছে, কারণ নি সত্যিই পরিশ্রমী এবং দেশের জন্য কিছু করার আগ্রহ ওর মধ্যে প্রবল। জিয়ান নিকে প্রস্তুতি নিতে বলে, কারণ কয়েকদিনের মধ্যেই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। এদিকে ফু ফাংকে একটি খুশির খবর দেয় আর বলে ইউয়ান আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে যাতে সংবাদপত্রে ফাংয়ের চাকরিটি স্থায়ী করা হয় এবং ফাংকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই খবরটি শুনে ফাং একটু খুশি হলেও ভেতরে ভেতরে কিছুটা বিরক্ত বোধ করছিল, কারণ ইউয়ান ওকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং ওর সৃজনশীল ট্যালেন্টগুলোকে সীমাবদ্ধ করে দিচ্ছিল। ফু
তখন ফাংকে বোঝায়, এখন শান্ত থেকে ইউয়ানের সুনজরে থাকার চেষ্টা করাই ভালো। যেহেতু ফাং ক্যারিয়ারের শুরুতে আছে, তাই ইউয়ানের মতো বড় মানের লোক ফাংয়ের প্রতিভাকে তুলে ধরার জন্য দরকার। ইউয়ানের ব্যবহার খারাপ হলেও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে ফাংকে ধৈর্য ধরতে হয়। বাড়িতে ফিরে ফাং যখন ফুর কথাগুলো নিয়ে ভাবছিল, তখন নিয়ে এসে সুখবর দেয় যে অবশেষে ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছে। ফাং এটা শুনে নিজ জন্য ভীষণ খুশি হয়, কিন্তু একই সাথে মন খারাপ করে, কারণ ইউনিভার্সিটিটা অনেক বেশি দূরে। ট্রেনে যেতেও 2 দিন সময় লাগে, তাই নিকে হয়তো ওখানেই হস্টেলে থাকতে হবে। নি ফাংকে ধৈর্য ধরতে বলে এবং জানায় ও প্রায়ই ফাংকে দেখতে আসবে। ফাং তখন নিকে আশ্বস্ত করে বলে যে ও নিজেই নির সাথে বারবার দেখা করতে যাবে। নি যেন শুধু নিজের স্বপ্নের দিকেই মনোযোগ দেয়। ফাং আরও জানায় যে ওর চাকরিও স্থায়ী হয়ে গেছে এবং ও ইউয়ানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। পরের দিন ফাং ইউয়ানের কাছে গিয়ে কিছুটা তোষামত করেই বলে যে ইউয়ান ওর দেখা সেরা শিল্পী এবং ফাং ওর কাছ থেকে অনেক কিছু শিখতে চায়। এতে ইউয়ানের অহংকার তো আরও বেশি বেড়ে যায়, আর ও ফাংয়ের কাজে বিভিন্ন ভুল ধরতে শুরু করে। অন্যদিকে ফাংয়ের মা নিজের পুরনো কাজে ফিরে যায়। আসলে তিনি শহরের ইউনিভার্সিটিতে ক্রীড়া বিভাগে কাজ করতেন। তার পুরনো কলিগ ও বর্তমান ম্যানেজার তাকে ওয়েলকাম জানায় এবং বলে যে তার ফিরে আসায় সবাই অনেক বেশি খুশি। ম্যানেজার আরও জানায় যে বিভাগে কিছু নতুন লোকও যোগ হয়েছে এবং তাদের মধ্যে জিং নামের একটা মেয়েও আছে। ফাংয়ের মা তো বিশ্বাসই করতে পারছিল না যে তার মেয়ে পরিশ্রম করে এই পর্যায়ে পৌঁছেছে, কারণ সে বুঝতেই পেরেছিল জিং আর কেউ নয় বরং তার মেয়েই জিং। তবে একই জায়গায় তারা কিভাবে একসাথে কাজ করবে তা নিয়ে তিনি একটু চিন্তিত হয়ে পড়ে। এদিকে কো নিজের দাদির অপারেশনটি সফলভাবে সম্পন্ন করে। দাদির জ্ঞান ফিরলে তিনি জিংকে দেখে জিজ্ঞেস করে এটা কে। কো তখন গর্বের সাথে জানায় যে জিং তার স্ত্রী এবং তার প্রিয়তমা। কো খুশিতে কাঁদতে কাঁদতে জিংয়ের সাথে একা কথা বলে এবং অতীতে ইয়ানের সাথে তুলনা করে জিংয়ের সাথে মিশতে চাওয়ার জন্য ক্ষমা চায়। কো স্বীকার করে যে জিং অনন্য এবং জিংয়ের সাহায্য ছাড়া কো আজ এই অবস্থানে আসতে পারত না। কো জিংকে নিজের ভালোবাসার কথা জানায় এবং অবশেষে ওদের সম্পর্কটা স্বাভাবিক হয়। পরের দিন জিং যখন কাজে যায়, ও জানতে পারে ওর ম্যানেজার কারোর সাথে ওর মায়ের নামে কথা বলছে। জিং ফিরে তাকিয়ে দেখে ওর মা দাঁড়িয়ে আছে। এটা দেখে জিং স্তম্ভিত হয়ে যায়। ম্যানেজার ওদের পরিচয় করিয়ে দিলেও তিনি তো জানতেন না আসলে তাদের সম্পর্কটা কি। কিন্তু জিংয়ের বুক ফেটে যাচ্ছিল, কারণ ওর মা সবার সামনে ওকে কেবল মিস বলে সম্বোধন করে, মেয়ে হিসেবে কোনো পরিচয় দেয় না। অন্যদিকে নীর বাবা এবং ফাংয়ের বাবার মধ্যে এখন দারুণ বন্ধুত্ব হয়েছে। তাদের এই গভীর খাতির দেখে নীর বাবার পুরনো বন্ধুরা তো ফাংয়ের বাবার উপরে হিংসে করতে শুরু করে। কাজ শেষ করে জিং যখন ফিরছিল, তখন কো ওর জন্য অপেক্ষা করছিল যাতে ওরা একসাথে বাড়ি ফিরতে পারে। কো লক্ষ্য করে যে এক ভদ্র মহিলা ওদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কো তখনও জানতো না যে মহিলাটাই আসলে ওর শাশুড়ি। তো জিংয়ের মা চলে যাওয়ার পরে জিং কোকে জানায় যে উনি আমার মা। জিং সিদ্ধান্ত নিয়েছে যে সে ওর মায়ের সাথে একজন অপরিচিত মানুষের মতোই আচরণ করবে। জিংয়ের মনে থাকা কষ্টগুলো তখনই ফুটে ওঠে যখন ও কোকে বলে ওর বাবার একাই রিহাব সেন্টারে যাওয়ার কথা ছিল, কিন্তু ওর মা তাকে একা ছাড়তে পারেননি এবং সন্তানদের কথা না ভেবেই ওর বাবার সাথে চলে গিয়েছিল। সন্তানদের প্রতি এই অবহেলার কারণেই জিং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছিল, যাতে জিং আজ এই অবস্থানে পৌঁছাতে পারে। কো জিংয়ের এরকম মানসিক অবস্থা দেখে খুবই কষ্ট পায় এবং ওকে সাহায্য করার পথ খুঁজতে থাকে। অন্যদিকে নি একদিন ফাংয়ের বাবার সাথে কোনো একটি কাজ করার সময় হঠাৎ ফাংয়ের কাজের কিছু খসড়া দেখতে পায় এবং সেগুলোর উপরে ইউয়ানের মন্তব্যগুলো দেখে ফেলে। আর নি বুঝতে পারে ইউয়ান আসলে ফাংয়ের ট্যালেন্টগুলোকে মোটেও সম্মান দেয় না। ফাং নিশ্চয় এতে খুবই কষ্ট পাচ্ছে, কিন্তু নিকে দুশ্চিন্তায় ফেলতে চায় না বলে ফাং কিছুই জানায়নি। তাই পরের দিনই নি সরাসরি ইউয়ানের অফিসে যায় এবং ফাংয়ের কাজের বিষয়ে তার সাথে কথা বলে। নি খুবই বুদ্ধিমত্তার সাথে ইউয়ানকে বোঝানোর চেষ্টা করে যে ফাংয়ের কাজের ধরন ইউয়ানের চেয়ে সম্পূর্ণ আলাদা,
কমিক্স গল্পে সবসময় কল্পনা না মিশিয়ে মাঝে মধ্যে বাস্তবতাকেও তুলে ধরা জরুরি। এবার ইউয়ান নিজ যুক্তিকে মনে মনে সায় দিল, ওর প্রচণ্ড অহংকারের কারণেও পাল্টা যুক্তিহীন কথা বলে। তখন ফাং এগিয়ে আসে এবং অফিসের সবার সামনে ইউয়ানকে চ্যালেঞ্জ জানায় আর বলে যে তারা দুজনেই ভূমিকম্পের উপর ভিত্তি করে একটা ছবি আঁকবে এবং তাতে নিজেদের কোনো নামও লিখবে না। কর্মচারীরা ভোট দিয়ে ঠিক করবে যে কার ছবি বেশি ভালো হয়েছে। এবার চ্যালেঞ্জটিকে আরও কঠিন করতে তখন ইউয়ান শর্ত দেয়, যদি ফাং জেতে তবে ইউয়ান ফাংয়ের অধীনে কাজ করবে, আর যদি ফাং হেরে যায় তবে তাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। ফাং আত্মবিশ্বাসের সাথে চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করে, কিন্তু দুর্ভাগ্যবশত ফলাফলে ইউয়ানই জিতে যায়। পরাজয় মেনে নিয়ে ফাং নিজে জিনিসপত্র গুছিয়ে নিকে সাথে নিয়ে অফিস থেকে বেরিয়ে আসে। নি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলে ফাং নিকে বোঝায় যে যেহেতু ও নিজের চ্যালেঞ্জটি দিয়েছিল আর তার ফলাফল ওকে মেনে নিতেই হবে। নির মন ভালো করতে ফাং ওকে দুপুরের খাবার খাওয়াতে নিয়ে যায় এবং জানায় যে সে খুব দ্রুত অন্য কোনো কাজ খুঁজে নেবে। পরের দিন ফাং সত্যি একটি কাজ পেয়ে যায়, শহরের একটি নামকরা রেস্তোরাঁয় ওয়েটারের কাজ। ফাং নিকে খবরটি দিলে নি ফাংয়ের জন্য গর্ববোধ করে। ফাং জানায় যে সে কাজের পাশাপাশি আঁকাআঁকিও চালিয়ে যাবে, যাতে সঠিক সুযোগ এলে ও নিজের পছন্দের পেশায় আবারও ফিরতে পারে। এরপর কাজের প্রথম দিনেই ফাংয়ের একাগ্রতা ও কাজের প্রতি ভালোবাসা দেখে বাকি কলিগরাও ওকে খুবই পছন্দ করতে শুরু করে। এদিকে আমরা মিকে দেখি যে একটি মুদি দোকানে কাজ করছে। ওর ডিউটি শেষ হওয়ার পরে দোকান বন্ধ করার সময় হয়ে এসেছিল। তো দোকান বন্ধ করার সময় একজন ক্রেতা এসে নিকে খুব অনুরোধ করতে থাকে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। লোকটি জানায় যে সে এই শহরের মানুষ নয় এবং বাড়ি ফেরার পথে তার এগুলো খুবই প্রয়োজন। মি এতে তাকে সাহায্য করে, কিন্তু লোকটি এতই তাড়াহুড়ো করছিল যে সে ট্রেন ধরার জন্য দৌড়ে যাওয়ার সময় ভুলে নিজের মানিব্যাগটি দোকানে ফেলে যায়। মি তাকে ডাকতে ডাকতে পেছনে ছুটলেও ততক্ষণে সে চলে গিয়েছে। এমন সময় টিং সেখানে আসে এবং জানায় যে আজ মিয়ের মায়ের জন্মদিন। মি এতে কৃতজ্ঞতা প্রকাশ করে যে টিং দিনটি মনে রেখেছে এবং তারা দুজন মিলে মিয়ের মায়ের জন্য একটু উপহার কিনতে যায়। কিন্তু মিয়ের মাথায় শুধু সেই মানিব্যাগটির চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। মি মানিব্যাগটি খুলে দেখে ভেতরে প্রচুর টাকা। এটা দেখে টিং সহ মি দুজনেই অবাক হয়ে যায়। মি ঠিক করে নেয় এই টাকাও খরচ করবে না, বরং যত্ন করে রেখে দেবে, যাতে এই টাকার মালিক ফিরে এলে তাকে ফেরত দিতে পারে এবং কেউ যেন ওকে চোর না বলতে পারে। এরপর তারা যখন মিয়ের মায়ের বাড়ির দিকে রওনা দেয় তখন সেখানে মির লোভী ভাই টাকার জন্য অশান্তি করছিল। মির বড় ভাই তার বাবা মাকেও বলছিল মি যেন টিংকে তালাক দিয়ে অন্য কোনো ধনী লোককে বিয়ে করে নেয়, যাতে সে নিজে লাভবান হতে পারে। মির বাবা এতে খুবই রেগে যায় এবং ছেলেকে বকাঝকা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক এই সময় মি এবং টিং সেখানে পৌঁছায়। মি তার মায়ের হাতে জন্মদিনের উপহার তুলে দেয়। মি মানিব্যাগটি নিরাপদে রাখার জন্য ওর বাবার বাড়িতে একটি গোপন জায়গা বেছে নেয়। কিন্তু ও যখন একটু ঘর থেকে বাইরে বের হয় তখন ওর ভাই এবং মা মানিব্যাগটি খুঁজে পায় এবং টাকাগুলো গুনতে শুরু করে। মির ভাই তখন বলে এই টাকাগুলো ধার হিসেবে নিতে চায়, কিন্তু মি জানতো ওর ভাই আসলে এগুলো চুরি করতে চাইছে। মির মাও নিজের ছেলেকে সমর্থন করলে মি খুবই অসহায় বোধ করে এবং কোনো মতে টাকাগুলো কেড়ে নেয়। তখন টিং এসে পরিস্থিতি সামাল দেয় এবং মিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। টিং মিকে কথা দেয় যে মি যেমন টাকাগুলো রক্ষা করেছে টিং ঠিক তেমন করেই মিকে সব বিপদ থেকে রক্ষা করবে। অন্যদিকে লিং ফ্যাংয়ের ওপরে খুবই বিরক্ত হয়ে পড়েছে, কারণ ফ্যাংয়ের কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই বা কোনো শৌখিনতাও নেই। এমনকি ফ্যাং নিজের কাজেও অবহেলা করছে, দিনের অনেকটা সময় বাস্কেটবল খেলে কাটিয়ে দেয়। এদিকে জিং নিজের বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েও ভয়ে ফিরে আসতে চায়, কিন্তু ওর বাবা ওকে দেখে ফেলে এবং মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে আর ওকে বাড়িতে নিয়ে যেতে চায়। কিন্তু ঠিক সেই সময়ে জিংয়ের মা সেখানে এসে কঠোরভাবে বলেন যে জিং তাদের মেয়ে নয়, কারণ তাদের মেয়ে অনেক আগেই তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে। এমনকি জিংয়ের মা তার স্বামীকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। জিং এটা দেখে কাঁদতে কাঁদতে কোয়ের কাছে ফিরে আসে। কোয়ে এবার এই সমস্যার সমাধানের জন্য পরের দিন জিংয়ের বাবার সাথে দেখা করতে যায়। জিংয়ের বাবা তাকে খুশি হয়ে ওয়েলকাম জানায় এবং বাড়ির ভিতরে নিয়ে যায়।
কো যখন জিংয়ের মায়ের সাথে দেখা করে নিজের পরিচয় দেয়, তখন জিংয়ের মা শীতলভাবে বলেন, আমার অফিসের কলিগের স্বামী হয়ে আপনি এখানে কেন এসেছেন সেটাই আমি বুঝতে পারছি না। এটা বলেই জিংয়ের মা কোকে এড়িয়ে নিজের ঘরে চলে যায়। জিংয়ের বাবা কোয়ের কাছে ক্ষমা চেয়ে বলেন যে জিংকে ক্ষমা করতে তার মায়ের আরও কিছুটা সময় লাগবে। কো এতে ফিরে এসে জিংকে বলে যে তাদের বারবার চেষ্টা চালিয়েই যেতে হবে। পরের দিন জিং অনেক জেদ নিয়ে অফিসে যায় আর নিজের মাকে নাজেহাল করার জন্য সবার সামনে জোরে জোরে বারবার মা বলে ডাকতে থাকে এবং বিদ্রূপের সুরে তাকে ডিমও খেতে দেয়। জিংয়ের মা ওকে কাজের জায়গায় পেশাদারিত্ব বজায় রাখতে বললে জিং আরও বেশি মা মা করে বিরক্ত করতে থাকে। অফিসের সবাই স্তম্ভিত হয়ে যায় এটা জেনে যে তারা মা মেয়ে। এদিকে ফাং নিচের রেস্তোরাঁয় কাজে ব্যস্ত ছিল। এমন সময় ইউয়ান সেখানে খেতে আসে। ইউয়ান ওকে রেস্তোরাঁয় কাজে খুশি দেখে কিছুটা উপহাস করলেও পরে নিজের ভুল স্বীকার করে আর জানায় যে আসলে ফাং ওই প্রতিযোগিতায় হারেনি, বরং ফাংয়ের আঁকার স্টাইলটি মানুষ বেশি পছন্দ করেছিল। কিন্তু ইউয়ান নিজের সম্মান বাঁচাতে ইচ্ছে করে প্রতিযোগিতার ফলাফল বদলে দিয়েছিল, তাই ইউয়ান এখন ভীষণ অপরাধ বোধে ভুগছে। ইউয়ান ফাংকে আবারও চাকরিতে ফেরত আসার প্রস্তাব দেয়, কিন্তু ফাং বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করে আর জানায় যে সে বর্তমানে এই কাজে অনেক বেশি স্বাধীন এবং সম্মানিত বোধ করছে। এমনকি রেস্তোরাঁর মেনু কার্ডের ছবিগুলো ফাং নিজের মতো করেই এঁকেছে। সবাই এখানে ওকে অনেক সম্মান করে। অন্যদিকে ফ্যাং লক্ষ্য করে যে লিং ওর প্রতি খুবই উদাসীন হয়ে গেছে। ফ্যাং গোপনে লিংয়ের পিছু নিয়ে ইউনিভার্সিটিতে যায় এবং দেখতে পায় লিং নিজের এক প্রফেসরের সাথে বসে ফ্যাংয়ের বিষয়ে অভিযোগ করছে। প্রফেসর যখন লিংয়ের হাত ধরে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, তখন ফ্যাং রেগে ফেটে পড়ে এবং লিংকে মারতে যায়। প্রফেসর এতে পালিয়ে গেলে লিং অত্যন্ত নির্লজ্জভাবে ফ্যাংকে জানায় যে সে তাকে ডিভোর্স দিতে চায়, কারণ লিং এমন একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে চায় যে পরিশ্রমী এবং নিজের জীবনকে উন্নত করার ক্ষমতা রাখে। এবার এসব শুনে বিধ্বস্ত ফ্যাং নিজের মায়ের কাছে ফিরে আসে এবং কান্নায় ভেঙে পড়ে জানায় যে খুব শীঘ্রই ওর ডিভোর্স হতে চলেছে। ফ্যাং নিজের মায়ের কাছে সব খুলে বলে এবং জানায় সে নিজের চোখে লিংকে অন্য পুরুষের সাথে দেখেছে। এরপর ফ্যাং নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং জোরে জোরে কাঁদতে থাকে। নিজের জীবনের এই করুণ দশা দেখে ফ্যাং ভেঙে পড়ে আর ভাবতে থাকে ও কতটা নিচে নেমে গেছে যে ওর স্ত্রী ওকে ধোঁকা দিতেও দ্বিধাবোধ করলো না। তো এভাবেই শেষ পর্যন্ত ওদের মধ্যে ডিভোর্সটা হয়ে যায়। ফ্যাংয়ের চেহারায় লিংয়ের জন্য কোনো দুঃখ ছিল না, বরং নিজের এই পরিস্থিতির জন্য ফ্যাং বেশি অনুতপ্ত ছিল। কিছুদিন পরে লিং সেই প্রফেসরের সাথে ইউনিভার্সিটির এক নিরিবিলি জায়গায় রাতে সময় কাটাতে যায়। চারদিক বেশ রোমান্টিক একটা পরিবেশ ছিল। কিন্তু যখন প্রফেসর জানতে পারে লিংয়ের ডিভোর্স হয়ে গেছে, তখন সে লিংয়ের উপরে সুযোগ নেওয়ার চেষ্টা করে। লিং তখন তাকে থামানোর চেষ্টা করে এবং বলে যে বিয়ের আগে এসব একদমই ঠিক নয়। ঠিক সেই মুহূর্তে এক মহিলা সেখানে উপস্থিত হয়ে প্রফেসরের উপরে চিৎকার শুরু করেন। প্রফেসরের অবস্থা তখন দেখার মতো ছিল। সেই মহিলার কণ্ঠ শুনেই সে লিংয়ের থেকে দূরে সরে যায় এবং উল্টো লিংয়ের উপরে দোষ চাপাতে শুরু করে আর বলে যে লিংই তাকে সিডিউস করেছে। তখন বেরিয়ে আসে আসল সত্য, সেই মহিলাটি আসলে ওই প্রফেসরের স্ত্রী। লিং এটা শুনে স্তব্ধ হয়ে যায়। লিং বিশ্বাসই করতে পারছিল না যে সে যার জন্য নিজের সাজানো সংসার ছেড়েছে সেই লোকটাই তাকে এভাবে ঠকাবে এবং বিপদের সময় একা ফেলে দেবে। প্রফেসরের স্ত্রী তখন লিংকে চড় মারে এবং তাকে চরম অপমান করে। পরের দিন লিং নিজের সব জিনিসপত্র গুছিয়ে ইউনিভার্সিটি থেকে চলে যেতে বাধ্য হয়। আসলে প্রফেসরের স্ত্রী ইউনিভার্সিটির কর্তৃপক্ষের কাছে অভিযোগ করায় লিংকে বহিষ্কার করা হয়েছে। এভাবে লিং নিজের সাজানো ক্যারিয়ার, সম্মান এবং ভালোবাসা সবই হারিয়ে এক শোচনীয় পরিণতির শিকার হয়। এর কয়েকদিন পরে আমরা দেখতে পাই সেই মানিব্যাগ ফেলে যাওয়া লোকটি ফিরে আসে এবং সততার সাথে সেটা ফেরত দেয়। এই মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ ওকে একটি লাল পতাকা প্রদান করা হয়, যা তখনকার সময়ে অত্যন্ত সম্মানের বিষয় ছিল। টিং এবং মিয়ের এই সাফল্যে ওদের পরিবার পুরো এলাকায় গর্বিত হয়ে ওঠে।
এর ফলে কারখানার কর্তৃপক্ষ টিংকে প্রমোশন দিয়ে ক্যাফেটেরিয়ার হেড শেফ বানিয়ে দেয়। এদিকে ফাং নিজের মায়ের সাথে জিংয়ের বিষয়ে কথা বলে আর জানায় জিং পরিস্থিতির শিকার হয়ে সবার সামনে ওদের সাথে সম্পর্ক ছিন্ন করার নাটক করেছিল, যাতে জিং নিজের ক্যারিয়ার গড়তে পারে। আসলে জিং গোপনে নিয়মিত ওদেরকে রিহাব সেন্টারে টাকা পাঠাতো। ফাংয়ের মা এটা শুনে অবাক হয়ে যায়, কারণ তিনি এতদিন ভেবেছিলেন ওই টাকাগুলো ফাং পাঠাচ্ছে, কিন্তু এখন জানতে পারলেন আসলে জিং পাঠিয়েছিল। তবে পরের দিন এক দুঃখজনক খবর আসে। মীর ভাই অবৈধভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে। নিজে অপরাধী হওয়া সত্ত্বেও সে নির্লজ্জের মতো মি এবং টিংয়ের উপরে দোষ চাপাতে থাকে যে তারা তাকে টাকা দিয়ে সাহায্য করেনি বলে সেই পথ বেছে নিয়েছিল। অন্যদিকে কো নিজের শ্বশুরবাড়িতে গিয়ে জিংয়ের মায়ের সাথে মন খুলে কথা বলে। কো সততার সাথে স্বীকার করে যে সে শুরুতে জিংয়ের মাঝে নিজের মৃত প্রেমিকার ছায়া খুঁজেছিল, কিন্তু জিং সব জেনেও কোকে ভালোবেসেছে এবং কোকে আপন করে নেওয়ার চেষ্টা করেছে। কো জিংয়ের সেই ছেঁড়া জোড়া লাগানো পারিবারিক ছবিটি দেখায়, যা জিং পরম মমতায় আগলে রেখেছিল। মেয়ের এই আকুলতা দেখে ওর বাবা কান্নায় ভেঙে পড়ে, মাও স্তব্ধ হয়ে যায়। পরের দিন অফিস শেষ হওয়ার পরে জিংয়ের মা একা জিংয়ের কাছে যায় এবং সেই ছবিটি জিংকে ফেরত দেয়। তিনি জিংকে জানায় যে কো তাকে সব সত্যি কথা বলে দিয়েছে। জিংয়ের মা তাকে শুধু ক্ষমাই করে না, বরং জিংয়ের চোখে জল মুছিয়ে দিয়ে জিংয়ের অসমাপ্ত কাজেও সাহায্য করতে শুরু করেন। জিংয়ের পুরো পরিবার দীর্ঘ সময় পর আবারও একত্রিত হয় এবং সবাই মিলে ফ্যামিলি ফটো তোলে। এই ছবিতে নতুন করে ফাংয়ের স্ত্রী নি এবং জিংয়ের স্বামীও যুক্ত হয়। কো যে জিংয়ের জন্য এত কিছু করেছে তার কারণে জিং ওর প্রেমে আরও গভীরভাবে পড়ে যায়। অন্যদিকে লিন নিজের কর্মফল পেতে শুরু করে। সে নিজের পদমর্যাদা হারানোর পরে প্রেমিক ওয়াংকেও হারায়। লিন যাকে সাহায্য করে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছিল এবং যার ভালো চাকরির ব্যবস্থা করেছিল, সেই ওয়াং লিনকে নিজের চেয়ে নিচু স্তরের মনে করে এবং তাকে ছেড়ে চলে যায়। লিন এতে কান্নায় ভেঙে পড়ে এবং বুঝতে পারে যে অন্যের ক্ষতি করার মানসিকতার কারণে আজ তার এই দশা হলো। তবে শুধু এখানেই শেষ নয়, লিনের কাজে অমনোযোগী হওয়ার কারণে কারখানায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে, যাতে ব্যাপক আর্থিক ক্ষতি হয়। যদিও কোনো প্রাণহানি হয়নি, তবে কারখানা কর্তৃপক্ষ লিনকে চাকরি থেকে বরখাস্ত করে। লিন তার চাকরি, সম্মান এবং ভালোবাসা সবই হারায়। লিন যে হস্টেলের রুমটিতে থাকতো সেটি আবারও ফাংয়ের নামে বরাদ্দ করা হয়। নি যখন এই খবরটি পায় তখন ফাংকে জানায়। ওরা দুজনেই পুরনো ঘরে ফিরে যাওয়ার আনন্দে মেতে ওঠে। এদিকে মি এবং টিং মির ভাইয়ের দুর্ঘটনার জন্য দায়ী না হলেও তারা নিয়মিত ভাইয়ের জন্য খাবার নিয়ে যায় এবং তার সেবা করে। টিং তাকে সুস্থ হওয়ার পরে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার প্রস্তাব দেয় এবং সব শিখিয়ে দেওয়ারও কথা বলে। তবে মির ভাই তখনও অহংকারী আচরণ করতে থাকে, মানে নিজের ইগোটাকে কোনোভাবে সাইডে রাখতে পারে না। পরের দিন নিয়ের জন্য অনেক খারাপ একটি খবর আসে। জিয়ান তাকে ডেকে জানায় যে সরকারি নিয়ম পরিবর্তনের কারণে শ্রমিকদের জন্য বরাদ্দ করা স্কলারশিপ বাতিল করা হয়েছে, অর্থাৎ নিয়ের ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটি ভেঙে যায়। নিয়ে এই খবরে স্তব্ধ হয়ে যায় এবং ফাংয়ের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে আর নিজের কষ্ট চেপে রাখতে পারছিল না। এদিকে মীর ভাইয়ের সেই মালিক ফিরে আসে যে তাকে অবৈধভাবে গাড়ি চালানোর জন্য দিয়েছিল। সে দুর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত গাড়ির জন্য প্রচুর টাকা দাবি করে। মীর ভাই টাকা দিতে না পারায় সেই লোকটি কুপ্রস্তাব দেয় আর বলে যদি মি নিজের স্বামী টিংকে তালাক দিয়ে তাকে বিয়ে করে তবে সব ঋণ মাফ করে দেওয়া হবে। কিন্তু এবার মীর ভাই প্রথমবারের মতো নিজের বোন ও দুলাভাইয়ের পক্ষে দাঁড়ায়। সে লোকটিকে মুখের ওপর বলে দেয় যে আমার দুলাভাই তোর চেয়ে লক্ষগুণ ভালো মানুষ এবং সে কখনোই এমন কাজ করবে না। লোকটি মীর ভাইকে জেলে পাঠানোর হুমকি দিলে ঠিক সেই মুহূর্তে মি এবং টিং সেখানে চলে আসে। মি এবং টিং সেখানে পৌঁছে সেই লোকটিকে ভীষণ অপমান করে এবং উল্টো হুমকি দেয়। তারা বলে যে সে মীর ভাইকে অবৈধভাবে কাজে লাগিয়েছিল, তাই মেরামতের অর্ধেক খরচ তাকেই দিতে হবে, না হলে তারা পুলিশের কাছে অভিযোগ করবে। লোকটিকে কড়াভাবে জানিয়ে দেয় এরপর যদি সে মেয়ের কাছাকাছি আসার চেষ্টা করে তবে এর ফল ভালো হবে না।
টিংয়ের এমন হুমকি দেখে লোকটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মীর ভাই অবশেষে নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে টিং এবং মীর কাছে ক্ষমা চায় এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সে টিংয়ের সহকারী হিসেবে কাজ শিখতেও রাজি হয়, যা দেখে মি খুবই খুশি হয়। পরের দিন নি যখন কাজে যায় তখন শো দৌড়ে এসে তাকে একটি সুখবর দেয়। সরকারি নিয়ম আবারও পরিবর্তিত হয়েছে এবং এখন যে কোনো নাগরিকই পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। খুশিতে আত্মহারা হয়ে নি শোকে এবং ফাংকে জড়িয়ে ধরে। ওর কলিগরাও এই সাফল্যে খুবই আনন্দিত হয়। ফাংয়ের শিক্ষিত পরিবার নিকে পরীক্ষার প্রস্তুতির জন্য সাহায্য করতে শুরু করে। বিশেষ করে ফাংয়ের মা নি এবং ফাংকে অঙ্ক শেখানোর জন্য অনেকটা সময় বের করে। নি ফাংকেও রাজি করায় যাতে তারা একসাথে ইউনিভার্সিটিতে পড়ার পরীক্ষা দেয়। অবশেষে পরীক্ষার ফলাফল বের হয়। নি যখন বাড়িতে ফেরে তার মুখ দেখেই সবাই বুঝে যায় যে ওরা দুজনেই সফল হয়েছে। নি এবং ফাং দুজনেই একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে। এই খুশিতে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘ প্রতীক্ষা এবং সংগ্রামের পর নি এবং ফাং একসাথে ইউনিভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করার জন্য। তো এখানে এই ড্রামার কাহিনীটি শেষ হয়। তবে এই ড্রামাটি কেবল একটা গল্প নয়, বরং সম্পর্কের গভীরতা এবং তৎকালীন সমাজের কঠিন বাস্তবতার এক প্রতিচ্ছবি। তখনকার মানুষ, বিশেষ করে মেয়েরা, যে কতটা প্রতিকূলতার মাঝে শিক্ষার অধিকার আদায় করত তা সত্যি ভাবিয়ে তোলে। নির প্রথম ফিয়ন্সে ফ্যাং যেভাবে ওকে তুচ্ছ জ্ঞান করেছিল তা আমাদেরকে মনে করিয়ে দেয় যে শিক্ষা ছাড়া একটি মেয়ের অস্তিত্বকে সমাজ কতটা নগণ্য মনে করত। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় পড়ালেখা নিয়ে ট্রল করা হলেও শিক্ষা যে একজন মানুষের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে এবং তাকে আত্মমর্যাদা দিতে পারে, এই কাহিনীটি তার শ্রেষ্ঠ প্রমাণ। এই অনুপ্রেরণামূলক কাহিনীটি অনুবাদ করতে পেরে আমারও খুব ভালো লাগলো। আপনি কি এই ধরনের আরও কোনো সিনেমা বা ড্রামার রিভিউ দেখতে চান? তাহলে কমেন্টে ড্রামার নেম জানাতে পারেন। আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।